এইখানে তুমি? তোমায় যেটা করতে বলেছি সেটা করেছো? স্যার, একটা জিনিস বুঝতে পারছি না। সেটার জন্য লাইব্রেরি গিয়েছিলাম, সেখান থেকে কেবলই এলাম। তোমার হাতে এত লাল দাগ কেন? মনে হচ্ছে রং নিয়ে খেলাধুলা করেছো। নিজের হাতের দিকে তাকায় মোহ। হাতটা কলমের কালিতে ভরে গেছে। মাথা নিচু হয়ে যায় তার। এখন কি বাহানা দেবে সে? কিছু একটা বলতে উদ্যত হতেই স্যার তাকে থামিয়ে কড়া আদেশ করেন। লাইব্রেরিতে গেছিলে নাকি রং নিয়ে খেলতে? যাও হাত ধুয়ে এসো। এমন কড়া কথায় ঠোঁট উল্টে বেরিয়ে আসে মোহ হাত ধুতে। মনে মনে কয়েক শত খানিক গালি দিয়ে সেই আগন্তুককে কল্পনাতেই গালির মাধ্যমে আহত করে দেয় সে। এভাবে কোনো দিন আমায় স্যার ধমক দেয়নি। এই মিস্টার চোরের জন্য শুধুই সমস্যায় পড়তে হয়। আজকে আবার পুলিশের কাছে যাবই যাব। হুম। ওই রাতে আমার ঘরের রক্ত দিয়ে লেখার অদ্ভুত ঘটনা, এসব দেখেও তো এমনি বসে থাকা যায় না। পুলিশকে জানাতে হবে। দোতলা খোলা কাঁচের বারান্দা, সেখানে সবুজের সমারোহ। আশেপাশে লতাপাতা ঝুলিয়ে রাখা, কোথাও পাতাবাহারের গাছ, আবার কোথাও রং বেরঙের গোলাপের গাছ। গোলাপের গাছগুলো বিদেশি, তাই বিভিন্ন রঙের। তারই ঠিক ডান দিকে একটা বেডের মতো জায়গা তৈরি করে রাখা, বিভিন্ন রকম কুশন রাখা। অনায়াসে রাত পার করে দেওয়া যায় সেখানে। দুপুরে রোদ সেখানে পড়ছে না। সেখানে বসে আছে স্বচ্ছ, হাতে 2 আঙুলের ফাঁকে সিগারেট চলছে। এটা তার বাড়িতে পছন্দের জায়গা। সেটা স্বচ্ছ দেশে ফেরার পর আলাদা করে তৈরি করিয়েছে, কারণ গাছপালা তার খুব কাছের কারোর প্রিয়। তাই সে এই বারান্দাকে এভাবে সাজিয়ে তুলেছে। এখান থেকে দৈনন্দিন চাঁদ দেখা যায়, কখনো অর্ধচাঁদ, কখনো পূর্ণচাঁদ। পরিবেশটা বড্ড অদ্ভুত, সৌন্দর্যে পরিপূর্ণ। সেই সুন্দর পরিবেশে স্বচ্ছের হাতে সিগারেট বড্ড বেমানান লাগছে, কিন্তু তাতে কোনো হেল্লোল নেই তার। আসবো? চট করে পিছন ফিরে তাকায় স্বচ্ছ। তিনাকে দেখে বেশ হতবাক হয় সে, আর বলে ওঠে। ত্রিনা, তুমি এখানে? তিনা কিছুটা কেঁপে উঠে বলে। ভুল সময় এলাম? না, সেটা নয়, কিন্তু এখান থেকে তো মা বাবা গেছে মোহের বাড়িতে, কিন্তু তুমি এই সময় একা? ডিস্টার্ব করলাম আপনাকে? স্বচ্ছ উঠে দাঁড়ায়, সিগারেটটা নিভিয়ে ফেলে দিয়ে বলল। না, কিন্তু একটু অবাক হয়েছি তোমায় দেখে। কি হয়েছে? কোনো বিশেষ কারণে আমার কাছে আসা? না মানে আমার মা বাবা তো গেছে ওই বাড়িতে, তুমি হঠাৎ একা, বুঝতে পারছি না আসলে কি। আসলে একটা স্পেশাল রিজনে এসেছি আপনার কাছে। শুকনো ঢোক গেলে তিনা পড়ল। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে তার। তিনার এমন ভাব থেকে পুরো কুচকে আসে স্বচ্ছের। কি কারণ? আপনি মোহা আপুকে বিয়ে করবেন না প্লিজ? এক বিশ্বাস জোরে জোরে কথাটা বলে ফেলল তিনা। বলেই হাঁপাতে লাগলো সে, যেন কতক্ষণ দম বন্ধ করে বসেছিল সে। কথাটি শুনে স্বচ্ছের প্রকুটি আরো কুঞ্চিত হয়ে গেল। গম্ভীর সুরে জিজ্ঞাসা করলো। কেন, কি হয়েছে? কি সমস্যা? ওর সাথে বিয়ে করলে কি সমস্যা? এনি প্রবলেম? আপনাদেরই তো সমস্যা হবে। যতটা শুনেছি আপনারা কেউ কাউকে তেমন পছন্দ করে না। আর যারা একে অপরের পছন্দ করে না, তাদের বিয়ে হলে কি করে মিলবে বলুন তো? সেজন্য। তোমায় কে বললো আমি মোহকে পছন্দ করি না? তিনা থামলো, কান্না পেল তার। ঢোক গিয়ে বলল। মানে? মানেটা খুব সহজ। মোহ মেয়েটা পছন্দ না করার কোনো কি রিজন আছে? তার রাগ দেখেও মানুষ পছন্দ করতে বাধ্য। সে সুন্দর, স্মার্ট, আমার চেনা, ওর সম্পর্কে সব জানি, তাহলে আপত্তি কোথায়? আমি কি মহাপুর থেকে খারাপ দেখতে? জানি মহাপুর মতো অত সুন্দরী আমি নই, কিন্তু খুব খারাপ কি দেখতে? আমার সঙ্গে অ্যাডজাস্ট হবে না? আমিও মহাপুর থেকে ওর মতো রাগ, অভিমান, স্মার্ট হয়ে শিখবো, বিশ্বাস করুন। দুর্বল সুরে বলল তিনা। এবার স্বচ্ছের কাছে বিষয়টা পরিষ্কার হয়। তৃণার বয়স খুব বেশি হলে 16 হবে। আবেগপ্রবণ বয়স এটা। কার প্রতি কখন এসব আবেগে গা ভাসিয়ে দেয় এরা নিজেও বুঝতে পারে না। সেটাই হয়েছে তিনার ক্ষেত্রেও। স্বচ্ছ হালকা কেসে বলে। হোয়াট ডু ইউ মিন? আমি ফিল করি আপনার প্রতি। আ- আমি দুর্বল। আ- আপনার কথা আমি সব সময় ভাবি, বিশ্বাস করুন। 1 মিনিটও আপনাকে না ভেবে থাকতে পারি না। আমি মনে করি আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। তৃণা আটকা আটকা কণ্ঠে বলে ফেলে নিজের কথা। স্বচ্ছ পড়েছে দোটানায়। সে হাসবে না রাখবে বুঝে উঠতে পারছে না। হাসতে গিয়েও চোখ মুখে রাগ ফুটিয়ে তুলে বলে। বয়স কত তোমার? স্বচ্ছের কড়া কণ্ঠে কেঁপে ওঠে তৃণা। চোখ প্রায় পানি চলে এসেছে মেয়েটার। স্বচ্ছ আবারও কিছুটা ধমকে জিজ্ঞাসা করে। বলো, কত বয়স তোমার? 17তে পড়বে কয়েকদিন পর।
আমার বয়স জানো? তৃণা মাথা নাড়ায়। স্বচ্ছ বলে, কয়েকদিন পর 29 বছরে পড়বে আমার। 10 বছরেরও বড় আমি তোমার। আমার মতো একজন সিনিয়রের সাথে প্রেম ভালোবাসা করতে চাইছো? তার উপর তুমি আমার সম্পর্কে বোন হও। বোন শুনে এবার নিঃশব্দে কান্নায় করে দেয় তৃণা। কান্না সুরে বলে, মহাপুও তো বোন হয়। ওকে বোন টোন বলে মানি না। ওর সাথে বোন শব্দটা যায় না। ওর আমার মধ্যে মিল নেই, ভাই বোনের মধ্যে মিল থাকে। সে যাই হোক, এটা পড়াশোনা করার বয়স। কলেজে উঠবে, চুটিয়ে প্রেম করবে। হোয়াট ইজ দিস, ইডিয়েট? কান্নার বেগ বাড়তেই মোহের কণ্ঠস্বর কর্ণগোচর হয় তাদের। কি করছেন আপনি? ওকে এভাবে ধমকাচ্ছেন কেন রাক্ষসের মতো? স্বচ্ছ দরজার দিকে তাকায়। মোহ দ্রুত গতিতে এগিয়ে এসে তৃণার পাশে দাঁড়ায়। আশকারা পেয়ে তৃণা কেঁদে মুখে জড়িয়ে ধরে বলে। ও আপু, বিয়েটা ক্যান্সেল করে দাও। বাকরুদ্ধ হয়ে যায় মোহের। স্বচ্ছ দিকে তাকায় সে। স্বচ্ছ তাকে ইশারা করে বারণ করে কিছু বলতে। মোহ কিছু বলে না। তৃণা আর স্বচ্ছের বেশ কিছু কথা শুনেছে, তাই মূল ঘটনাটা সম্পর্কে সে অবগত। কাল রাতেই কিছুটা সন্দেহ হয়েছিল তার, কিন্তু পাত্তা দেয়নি। মেয়েরা যে স্বচ্ছে বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে কে জানত। মোহ বুঝছে না কি রিয়াকশন দেবে। তৃণা আবার বলে, আপু, বিয়েটা ক্যান্সেল করবে না? এভাবে কিভাবে হয় তৃণা? একটু বোঝো। আর উনি তোমার অনেক বড়। এই বয়সে সব। বড্ড রাগ হয় তৃণার। মোহ পাশ থেকে সরে আসে, চেঁচিয়ে বলে, বুঝেছি, তুমিও একই কথা বলবে। তোমাদের কারো কথাই ভুলবো না আমি। সবাই সেলফিশ, আমার কথা কেউ ভাবে না। কারো কথা আর শোনে না সে। ছুটে বেরিয়ে আসে। তার পিছু যেতে নিলে সচ আচমকা মোহের হাত ধরে তার দিকে টেনে নিয়ে বলে, মিস মোহ, কোথায় যাচ্ছ? যাওয়ার দরকার নেই। দেখো, তোমাদের বাড়ির গাড়ি নিয়ে এসেছে, তাতে করেই চলে যাবে। ছোট মানুষ, কতই বা সাহস। কিন্তু যদি তা না হয়? দেখোই না কি হয়। বারান্দা দিয়ে সবটা দেখা যায়, সামনের দৃশ্য। তিনা নিচে নেমে সোজা দৌড়ে গাড়িতে উঠল। বেশ স্বস্তি পেল মোহ। স্বচ্ছের দিকে চোখ মুখ কুঁচকে তাকে সরে এলো সে। তারপর কিছুটা ঘাটিয়ে দেখার জন্য বলল, কেন পিছিয়ে মেয়েটাকে রিজেক্ট করে তার মন ভেঙে দিলেন? তা না হলে কি করতে বলছো? মন না ভাঙলেই পারতেন, আমাকে বলতে পারতেন। আমি অন্তত ওর মনটা ভাঙতে দিতাম না। আর ছোট বড় এর ব্যাপার, এটা তো আজকাল অহরহ দেখা যায়। কতটুকু শেষ হতে না হতেই স্বচ্ছ হ্যাঁচকা টেনে মোহের কোমর পেঁচিয়ে ধরে। স্বচ্ছের সঙ্গে মিশে যায় মোহ। ভেতরটা কেঁপে ওঠে তার। এই প্রথম কারোর এত গভীর ছোঁয়া। স্বচ্ছ দাঁতে দাঁত চেপে বলে, ওই পুচকে মেয়ের মন রাখতে গিয়ে আমার মন যে চুরমার হয়ে যাবে তার কি হবে? আমার প্রতিটা বিশ্বাসে যে ব্যাঘাত ঘটবে তার কি হবে? আমার ভেতরের আগুন যে দাবানলে পরিণত হবে তার কি হবে? এসবের দায়ভার কি তুমি নেবে, হবু মিসেস? শ্বাস প্রশ্বাস আরো প্রগাঢ় হচ্ছে মোহ ও স্বচ্ছের। স্বচ্ছের চোখে তীব্রকর একটা ক্ষোভ, আর মোহের চোখে হতবম্বতা। নিজেকে সামলাতে না পেরে স্বচ্ছের ঘাড়ে আচমকা হাত রেখেছে মোহ। নিঃশ্বাস ওঠানামা করছে তার, আর একটু হলেই যেন সে অস্বস্তিতে মারা যাবে। এমত অবস্থায় তার কপাল পেয়ে গাল দিয়ে থুতনিতে এসে ঘামের ফোঁটা পৌঁছালো। আরও ঘামছে সে। এমন স্পর্শ প্রথমবার পেয়েছে সে কোনো পুরুষের থেকে। এই স্পর্শ নাড়িয়ে দিয়েছে মোহের হৃদয়। লোম শিউরে উঠেছে তার। তার উপর স্বচ্ছের বলা কথাতে হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বাড়ছে। এসব বলার মানে কি ছিল? স্বচ্ছের মনে কোনো অনুভূতি আছে কি? কোনো তীব্র ভালোবাসার অনুভূতি? কোনো উন্মাদতার বীজ? কিছু বলতে চেয়েও পারছে না মোহ। সে স্বচ্ছ নামক এই উগ্র স্বভাবের মানুষটির দুঃসরবর্ণের চোখের মনির অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে, যেখান থেকে ফিরে আসার উপায় পাচ্ছে না সে। স্বচ্ছ হঠাৎ করেই ঠোঁটজোড়া সরু করে ফুঁ দিল মোহের চোখে মুখে। চোখটা খিঁচে বন্ধ করে ফেলল মোহ। স্বচ্ছ ফুঁ দেওয়া বন্ধ করলে পিটপিট করে চোখ মেলে তাকায় সে। অনুভব করে স্বচ্ছ তাকে বাঁধনমুক্ত করে দিয়েছে। হাত মুঠো করে দাঁড়িয়ে থাকে সে। স্বচ্ছ বাঁকা হাসি ফুটিয়ে তুলে বলে, এতটুকু ডোজেই এই অবস্থা? বিয়ের পরে আমাকে সামলাতে পারবে তো? আমার এতগুলো গার্লফ্রেন্ডও আমাকে সামলাতে পারে না। তুমি পারবে তো? ভেবে দেখো আরেকবার। চুপ করুন তো আপনি। আপনার মতো বেশরম মানুষ আমি জীবনে কোনো দিন দেখিনি। খানিকটা চেঁচিয়ে বলল মোহ, তারপরেই মিয়ে গেল। এমন কথাবার্তা আর এমন মানুষের সামনে টিকে থাকা মুশকিল। কোনো কথা তো এদের গায়ে লাগেই না, বরং দুনিয়ার যত প্রকার বেশরম কথাবার্তা আছে
সব কয়টা বলতে দক্ষ এরা। এবার স্বচ্ছ উচ্চস্বরে হেসে ওঠে, মোহকে ব্যঙ্গ করে বলে, যাও যাও বাড়ি যাও, ভালো করে খাওয়া দাওয়া করো। আমার সামান্য কথাতে তুমি যে মাত্রায় শুকিয়ে কাঠ হয়ে গেছো, মনে হয় 10 কেজি ওজন এতেই কমে গেছে তোমার। বিয়ের দিন আসতে আসতে যদি আমার এমন কথা লাগাতার শুনতে থাকো, তাহলে বিয়ের দিন তোমায় দেখা যাবে কিনা সন্দেহ। বাড়িতে যে আগেই খেতে বসবা। গো ফাস্ট। মোটেই আমার ওজন কমেনি। আপনি কেন ওই কথাগুলো বললেন? প্রথমবার মিস্টার আহিয়ান স্বচ্ছের মুখ থেকে এমন কথা শুনে একটু অবাক হয়েছিলাম, এই যা। খুশিতে পাগল হয়ে যাওনি? তাও ভালো, একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম। আজকে সকালে একটা নিউজ দেখলাম ফেসবুকে। নিউজটা ছিল, স্বামী রোমান্টিক কথাবার্তা না বলায় তাকে ঠান্ডা জিনিস খাইয়ে খাইয়ে কণ্ঠস্বর একেবারে গায়েব করে দিল স্ত্রী। আমিও সেসবেই ভয় পাচ্ছি। বলা তো যায় না, আজকালকার মেয়ে তো এসব দেখেই শিখে, তারপর শ্বশুরবাড়ি আসে। আমার সুন্দর কণ্ঠস্বর না হারানোর ছোট্ট প্রচেষ্টা। স্বচ্ছের এমন কথা শুনে তার কথার সঙ্গে পেরে না উঠে প্রায় কেঁদে দেওয়ার উপক্রম মোহের। একটা ছেলে মানুষ কি করে এত উল্টাপাল্টা লজিক পায়, ভাবনাতেই আসে না মোহের। একটা মেয়ে মানুষও বোধ হয় একটা বিষয়কে টেনে টেনে এত লম্বা করতে পারে না। দাঁতে দাঁত দাঁড়িয়ে থাকে সে। স্বচ্ছ ভ্রু কুঁচকে বলে, বাই দ্য ওয়ে, হঠাৎ আমার বাড়িতে, তাও এখন? তোমাদের বাড়িতে তো মা বাবা গিয়েছে, তোমার তো সেখানে থাকা উচিত, তার বদলে এখানে। মোহ এবার কথা খুঁজে পায় না। মাথায় জোর দিয়ে চেষ্টা চালাতে থাকে বিভিন্ন বাহানা খুঁজতে, কিন্তু পায় না। সোজাসুজি বলতেও পারবে না যে সে স্বচ্ছের হাতের লেখা চেক করতে এসেছে। সে স্বচ্ছের হাতের লেখার ধরন দেখতে চায়। একবার যদি ধরনে মিল পায়, তাহলে আর কোনো সন্দেহ থাকবে না তার মনে। কারণ সেই আগন্তুক লোকটার হাতে লেখা অদ্ভুত রকমের। ছোট ছোট পেঁচিয়ে লেখে সে, যেন টাইপ করে পেঁচানো লেখা, একেবারে সোজা। বেশ ইনিবিনি মোহ তাড়াতাড়ি করে বলে ওঠে, নানিমাকে দেখতে এসছি। তাহলে দাদিমার ঘরেই যেতে, ওপরে এলে কেন? সামথিং ইজ ফিশি। চোখ ছোট করে মোহের দিকে হালকা ঝুঁকে পড়ে বলে স্বচ্ছ। তৎক্ষণাৎ ঘড়ির দিকে চোখ যেতে বলে, ইটস টু লেট। তোমার আর তোমার টিনেজার বোনের চক্করে পড়ে আমি ভুলেই গেছি আমার কাজ আছে, রেডি হতে হবে। এখন আবার কোন গার্লফ্রেন্ডের সঙ্গে ডেট করার মতলব আছে আপনার? স্বচ্ছ বাইরে যাবার জন্য পা বাড়াচ্ছিল। মোহের কথা শুনেই পিছু ফিরে তাকালো সে। রোজে অদ্ভুত মুখভঙ্গি করে বলল, জেলাস? হাউ সুইট। বিয়ে হতে না হতে এমন জেলাসি দেখছি। বিয়ের পরে মনে হয় না কারোর সঙ্গে মিট করতে পারবো বলে। ব্রেকআপ করে দিতে হবে বোধ হয়। জেলাস স্যার আপনাকে নিয়ে বইয়েই গেল আমার। বলা তো যায় না, দেখা গেল একদিন না একদিন এই ঠিকই বয়ে যাবে। ঠিকই হিংসাত্মক অনুভূতি তোমায় শুষে নেবে। কিছুই বলা যায় না, সবই ভাগ্য। অদ্ভুত হাসি দিল স্বচ্ছ। মোহকে কিছু বলার সুযোগই আর দিল না সে। বারান্দা থেকে চলে গেল সেই মুহূর্তেই। মোহের কানে বারংবার বাজতে থাকলো সেই কথা। সত্যি কি কখনো বয়ে যাবে তার? নাবিসা বেগমের সঙ্গে গল্পগুজব করে একটা বাহানায় ঘর থেকে বেরিয়ে এলো মোহ। চোখ মুখে একটু ভীতি সৃষ্টি হয়েছে। আশেপাশে দেখে পা টিপে টিপে হেঁটে গিয়ে স্বচ্ছের ঘরের সামনে পৌঁছালো সে। ঘরের দরজা হালকাভাবে ভেজানো। কাঠ আর কাঁচের মিশ্রণের দরজা হালকা খুলতেই খট করে শব্দ হতেই জেউবাই কামড় দিয়ে বসলো সে। মাথাটা ঢুকিয়ে আশেপাশে চোখ বলে নিল। চোরের মতো স্বচ্ছ ঘরে নেই। মুখে আর পায়কে তাড়াহুড়ো করে ঢুকে পড়ল ঘরে। বরাবরের মতো এত এত অগোছালো রুম থেকে নাক ছিটকে ফেলে মোহ। মাথায় হাত দিয়ে আফসোসের সুরে বলল, আমার সোনায় বাঁধানো কপাল, এই লোকের সাথে কি করে অ্যাডজাস্ট হবে আমার? বলেই মুখ চেপে ধরে মোহ। ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ আসছে। কিছুটা কাশির আওয়াজ পেয়ে মোয়ের বুঝতে বাকি রইল না স্বচ্ছ ওয়াশরুমে। এই হচ্ছে তার সুযোগ। ঘরের আশেপাশে আরো ভালো করে চোখ বুলিয়ে মুখ খুঁজতে থাকে স্বচ্ছ স্টাডি টেবিল বা অন্য কিছু। না পেয়ে বেশ বিরক্ত হয় সে। মনে হয় লোকটার স্টাডি রুম আলাদা। সোফায় নজর যেতেই বেশ কয়েকটা কাগজ অগোছালোভাবে পড়ে থাকতে দেখল সে। সাথে ল্যাপটপও আছে। ধীর পায়ে এগিয়ে সোফার কাছে গিয়ে হাত তুলে নিল কাগজগুলো। ইংলিশে সব অফিসের কথাবার্তা লেখা। ফ্যাকাশে মুখে সেটা রেখে দিল সে। শেষ কাগজে চোখ গেল তার।
বাংলায় বেশ কিছু হিসেব নিকেশ করা পাতাতে। তাড়াহুড়ো করে সেটা হাতে তুলে নিয়ে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করলো লেখাগুলো। মনের ক্ষীণ আশা কোথাও একটা নিভে গেল। হোঁশ করে বড় একটা নিঃশ্বাস ছেড়ে কাগজটা রেখে দিল। সেই আগন্তুক লোকটা আর স্বচ্ছের হাতে লেখার মাঝে আকাশ পাতাল পার্থক্য। স্বচ্ছে লেখা ছোট ছোট হলেও পেঁচিয়ে লেখেন আসে, একেবারে স্টেট স্পষ্ট লেখা তার। আর স্বচ্ছের হাতে লেখা খুব ছোটও না, হালকা বড়। একই মানুষ তো আর দুরকম লিখতে পারে না। আর আগন্তুক লোকটা এমনভাবে পেঁচিয়ে লিখেছে যেন সে সেই লেখাতেই অভ্যস্ত। এবার সন্দেহের তালিকা থেকে বাদ দিয়েও স্বচ্ছকে বাদ দিতে ইচ্ছে করছে না মোহের। এত সব ভাবনার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে তার। মাথায় হাত দিয়ে দাঁড়াতেই ওয়াশরুমের দরজা খোলার শব্দে ফট করে পিছনে ঘুরে তাকায় মোহ। স্বচ্ছকে আবার বাথরুমে পড়া অবস্থায় দেখে মাথা করে ওঠে তার। মনে পড়ে আবারও সেদিনের ঘটনা। শুকনো ঢোক গিলতেই মোহকে দেখে স্বচ্ছ এবার চোখ বড় বড় করে বলে, তুমি আবার? তোমার মতলব কি সত্যি করে বলো তো? বারবার এসব সময় এসে পড়ো কেন তুমি মোহ? হোয়াই? আজকাল শাওয়ার নিতে বা ড্রেস চেঞ্জ ভয় লাগে? হুড়মুড়িয়ে তুমি ঢুকে পড়লে কি হবে আমার? সব লুটপাট হয়ে যাবে। মোহ আর দাঁড়ায় না এসব কথা শুনে। জোর করে একটা হাসি দিয়ে চোখের পলকে ভোঁ দৌড়ে গায়েব হয়ে যায় সে। তা দেখে হেসে দেয় স্বচ্ছ। মেয়েটা মাঝে মাঝে কি করে বা সে নিজেই জানে না। ঘাড় বাঁকিয়ে সোফার দিকে তাকায় সে। ল্যাপটপের উপর কাগজপত্র অন্যভাবে পড়ে আছে। মৃদু হেসে এগিয়ে গিয়ে কাগজগুলো হাতে তুলে নিয়ে বলে, চোরকে ধরতে এসেছিলে, পেলে না, পাবেও না। এই আহিয়ান স্বচ্ছ যতদিন না চাইবে, তুমি আমার কাছে নিষিদ্ধ এক মানুষ। তোমার প্রতি আমার অনুভূতিও নিষিদ্ধ। কথায় বলে, নিষিদ্ধ জিনিসগুলোর প্রতি মানুষের বেশি আগ্রহ থাকে। তুমি আমার কাছে নিষিদ্ধ হলেও নিজেকে তোমাতে আবদ্ধ করতে চাই আমি। তাতে আমার প্রাণ চলে গেলে যাক। বাড়িতে ফিরল মোহ। মুখে নেই হাসি। আজকে পুলিশের কাছে যেতে পারেনি সে। গিয়ে হয়তো নিজেই ভাষা খুঁজে পেত না বলার। সে কারণেই যায়নি। আরেকটা কারণ মিসেস নীরা। উনি বারবার ফোন করে মোহকে বাড়ি আসতে বলেছিল, যার কারণে দ্রুত বাড়ি ফিরে আসে মোহ। মাথা নুয়ে ড্রয়িং রুমে পা রাখতেই চেনা কণ্ঠে ধ্যান ফিরে মোহের। মাথা উঁচিয়ে তাকায় সে। আরে মোহ এসে পড়েছে, এখানে বসো। হাসি মুখে বলেন মিসেস রেপা। ইশারায় ডাকেন মোহকে। ভ্রুকুচকে বেশ সন্ধিয়ান হয়ে তাকায় মোহ। এনার আবার কি হলো? আজ এভাবে ডাকছেন কেন? তবুও কোনোরকম মিসেস রেবার কাছে আসে মোহ। নেয়াল সাহেব এবং মিসেস রেবাকে সালাম দিতেই মিসেস রেবা মোহের মুখে মিষ্টি করে দেয় আর হেসে উঠে বলে। কিছুটা বিষম খায় মোহ। কাঁচতে কাঁচতে মিসেস রেবার দিকে তাকায় সে। যতদূর তার মনে পড়ে এই মহিলার সঙ্গে যতবারই তার কথা হয়েছে ততবারই ঠেস দিয়ে কথা বলা ছাড়া কথা বলেননি। আগের মামি আর এখনকার মামিকে মেলাতে কষ্ট হচ্ছে তার। তার কাশি দেখে সর্বপ্রথমে মিসেস রেবার পানি এগিয়ে দেয়। পানিকে চোখ বড় বড় করে পাকিয়ে দেখতে থাকে মিসেস রেবা, অর্থাৎ তার মামিকে। এখন মোহ ওনাকে মামি বলবে নাকি অন্য কিছু, সে বিষয়ে ভেবে পাচ্ছে না মোহ। বলছিলাম যে দেবা, রিং কি তুমি পড়াবে নাকি? আমি পড়াবো কেন? এখন তো সব আধুনিক হয়ে গিয়েছে। আমার ছেলে না হয় পড়াবে। নিয়াল সাহেবের প্রশ্নের জবাবে বলেন মিসেস রেবা। একটু থেমেও আবার বলেন, শুনো নীরা, বলছিলাম যে বিয়ে আমি এত জাঁকজমকভাবে দিতে চাইছি না। যদিও স্বাদ ছিল আমার, কিন্তু সমস্যাটা আমার ছেলের। ওর এসব বিয়ে টিয়েতে জাঁকজমক হইচই ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, রিসেপশন করব, পুরো শর জানিয়ে হইচই করে। এটাতে ছেলের কোনো কথা শুনবো না, চিন্তা করো না। বিষয়টা তেমন কালে নিল না মোহ। বিয়ে নিয়ে বর্তমানে মাথা ব্যথা নেই তার। সে বিয়ে করেছে নানিমা আর তার মেয়ের জন্যই। এখন বিয়েটা যেমন করে হোক তাকে কিছুই যায় আসে না তার। সে জোর করে হাসি ফুটিয়ে তুলে পড়ল, আমি আসি, আপনার কথা বলুন। ফ্রেশ হইনি, সবে বাইরে থেকে এলাম। আচ্ছা যা। মিসেস নীরার সম্পত্তি পেয়ে সেখান থেকে চলে আসে মোহ। আসার সময় তার কানে আসে মিসেস নীরার কথাগুলো। তাহলে আজকে থেকে 5 দিন পরেই হচ্ছে মোহ আর স্বচ্ছের বিয়ে। মোহের কানে ঝনঝন করে বেজে ওঠে কথাগুলো। মোহ আর স্বচ্ছের বিয়ে, এতটুকু ভাবতে অনুভূতিটা পাল্টে যাচ্ছে। এরপর কিনা সারা জীবন সেই স্বচ্ছ নামক অস্বচ্ছ মানুষটাকে জড়িয়ে তাকে কাটিয়ে দিতে হবে, ভাবা যায়? বেডে বসে বালিশে ঠেস লাগিয়ে পায়ের উপর পা তুলে মাথার চুল চেপে ধরে
বসে আছে সৌমিত্র। ফর্সা মুখ খানিতে লাল আভায় পরিণত। বিরক্ত লাগছে তার খুব। কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়েছে। বড় বড় চোখ জোড়ায় পলক পড়ছে না। মাথায় হালকা কোকড়ানো ঝাঁকড়ানো চুল ধরে টানছে সে। মিসেস রেবা বসে বসে ছেলেকে খাইয়ে দিতে ব্যস্ত, কিন্তু সৌমিত্র খাওয়া বাদ দিয়ে অদ্ভুত ভঙ্গিতে বসেই আছে। এবার সে দৃষ্টি মায়ের দিকে রাখে। সৌমিত্রের দৃষ্টি সবসময় হিংসতা চেয়ে থাকে। তার অদ্ভুতভাবে চোখ পাকানো দেখলে সাধারণত কেউ আচমকা ভড়কে যাবে। মিসেস রেবাও ছেলে থেকে ভীত কাটিয়ে উঠতে পারেনি। মম, এটা কি ঠিক হচ্ছে? বিয়েটা তো ভাইয়ের নামে হয়ে যাচ্ছে। আমার কিন্তু বিষয়টা ভালো লাগছে না। বিয়ে তো আমি করার কথা, তাহলে আমার নামের সাথে কেন মোহের নাম জুড়ছে না? মিসেস রেবা এবার কিছুক্ষণ চুপ থাকলেন। ছেলেটার প্রতিটা প্রশ্নের জবাব দিতেও ভাবতে হয় তার। যদি এমন কিছু বলে ফেলে যেটা তার পছন্দ না, তাহলে আর রক্ষে নেই। মোলায়েম সুরে বললেন, কেউ তো তোর সাথে জানে না সৌমিত্র, আর মোহের সাথে তো তোরই নাম জুড়বে। তোর ভাইয়া তো তোর হেল্পই করছে। কিন্তু বিয়েতে ওই যে কি সব রিচুয়ালস হয় না, গায়ে হলুদ, মেহেন্দি, সব কাজ তো ভাইই করবে না? কেন ভাই করবে? এসব আমার করার কথা। দ্যাটস নট ফেয়ার মম। বিয়ের বর ঘরবন্দি হয়ে বসে আছে, ভাইয়াকে এসব করতে দেব না আমি। ভাইয়া যদি মতো পাল্টে নিজের মতো করে ফেলে তখন কি হবে? বেশ অস্থির ভঙ্গিতে কথাগুলো বলে সোজা হয়ে বসে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সৌমিত্র মিসেস রেবার দিকে। উনি কিছুটা জড়সড় হয়ে বলেন, কেন তা চিন্তা করছিস? আমি সব ব্যবস্থা করে রেখে এসেছি, কিছু হবে না। ছোট করে বিয়ের আয়োজন করব শুধু, এসব অনুষ্ঠান কিছুই হবে না। আর তোর ভাইয়া থাকলে তো কিছু করবে। ওকে চট্টগ্রাম পাঠাচ্ছি কাজের বাহানায়। একেবারে 5 দিনের মাথাতেই ফিরবে, আর এসে দেখবে তোদের বিয়ে হয়ে গেছে। এবার বেশ কিছুটা ক্ষান্ত হয় সৌমিত্র। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক স্মিত হাসি। সেখানে রয়েছে কিছুটা হিংসতার ছোঁয়া, জেদ, মোহ, আকর্ষণ। খুব খারাপ। এসবের মধ্যে কোনো একটু যদি মানুষের মনে চেপে বসে, তাহলে মানুষের মস্তিষ্ক অচল করে দেয়। কেটেছে 5 দিন, রাত দিন। রাত দিন করতে করতে পেরিয়ে গেল সময়টুকু। এসেছে কাঙ্ক্ষিত দিনটি, ভোরের সময়। চারিদিকে নিস্তব্ধ, আলোটুকুও ফোটেনি এখনো। ভোরের পরিবেশ স্নিগ্ধ হয় বড্ড। বাতাসে থাকে মিষ্টি ঘ্রাণ আর শীতলতা। তার উপর রাতে হয়েছে বৃষ্টি। রাস্তাঘাট পানিতে ভেজানো, গাছের পাতায় পাতায় ফোঁটা ফোঁটা পানি। পরিবেশ যেন বলে দিচ্ছে আজকে অনেক কিছু পাল্টাবে। জীবনের সমীকরণটাও। কেউ পাবে নিজের কাঙ্ক্ষিত মানুষটি, কেউ পাবে হতাশা, অসাফল্য। কম্বল জড়িয়ে বিছানায় গুড়িসুড়ি মেরে এক গভীর ঘুমে মত্ত মোহ। মাথাটুকু কম্বলে ঢুকিয়ে নিয়েছে সে। জানালা দিয়ে আসা শিরশিরে বাতাস বড্ড ঠান্ডা লাগছে তার। যাকে নিয়ে এত এত আয়োজন, সে ঘুমে বিভোর। এই 5টি দিন বড্ড দ্বিধা দ্বন্দ্বে কেটেছে তার। মাঝে মাঝে না চাইতেও মনে হয়েছে স্বচ্ছ নামধারী মানুষটাকে কেন বাঁচল সে নিজের জীবনে। স্বপ্ন তো দেখেছিল অন্য কাউকে নিয়ে, সেটা পূরণ হলো না কেন? এ ছিল তার ভাগ্য। নিজের ভাগ্যের উপর চরম বিরক্ত প্রকাশ করছে মোহ সব সময়। এই অসময়ে আচমকা ফোনটা বাজতে শুরু করে মোহের। হালকা নড়ে চড়ে ওঠে, আবারও ঘুমটা গাঢ় হতে শুরু করে মোহের। কিন্তু রিংটনের আওয়াজ তীব্র হতে থাকে। এবার ঘুমটা একেবারে হালকা হয়ে আসে তার। বিরক্তিকর মাত্রা বেশি হয়। প্রকৃতির আওয়াজ করে কম্বল থেকে মাথা বের করে চোখ জোড়া বিরক্তির সাথে তুলে ফোনের দিকে ওকি দেয় মোহ। তারপর দৃষ্টি যায় জানালার দিকে। এখনো রাতের রেশ কাটেনি আকাশের। নেই কোনো আলো, মানে এখনো ভরিয়ে আছে। দাঁতে দাঁত চেপে ফোনটা হাতে ধরতে ধরতেই কেটে যায়। হাফ ছেড়ে ফোনটা নিয়ে আবারও চোখ বসতে ফোনটা নিজের সন্দেহে আবারও বেজে ওঠে। এবার তিরিং বিরিং করে খানিকটা ফোন ধরে মোহ হাত শক্ত করে। কে ফোন করেছে সেটা দেখার প্রয়োজন বোধ করে না সে। যেই করুক না কেন, তার মাথা ঠিক নেই নিশ্চিত। চোখ বুজে ফোনটা রিসিভ করে কানে ধরে। নিজ মনে ক্ষোভের সাথে বলে ওঠে, কি সমস্যা? মেয়াদ শেষ হওয়া গাছে কি ফোন দেওয়া হয়েছে নাকি? ভোরে কেউ ফোন দেয়? নিজের মাথায় বাড়ি দিয়ে ঘুমিয়ে পড়ুন, আর আমায় থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। মতখোর পর্যন্ত বলেছ, ঠিক আছে মেনে নিয়েছি। এখনো এগুলো হাতে ধরেই দেখিনি, তাতেই এসব খোর বানিয়ে দিচ্ছ? এবার চোখ জোড়া আপনা আপনি খুলে যায় মোহের। তড়িঘড়ি করে দেখে নেয় ফোন নামিয়ে ফোন নাম্বারটা স্পষ্ট। মোহ সেভ করে দেখে অস্বচ্ছ ব্যক্তি।
আবারও কানে ফোন ধরে মোহ আর অস্পষ্ট সুরে বলে ওঠে, আপনি এত ভোরে? মাথা ঠিক আছে আপনার? আমার কত সুন্দর ঘুমটা ভাঙিয়ে দিলেন। জীবনে অনেক ঘুম পাবে, কিন্তু এই দিনটা তো পাবে না। আমি আধা ঘন্টার মধ্যে তোমার বাড়ির সামনে পৌঁছাচ্ছি, তুমি বাহিরে আসবে। 1 মিনিটও দেরি হলে ভেতরে যেতে কিন্তু সময় লাগবে না। গট ইট? হাই তুলে শোয়া থেকে আড়মোড়া ভেঙে উঠে বসে পড়ে মোহ। স্বচ্ছের কথা শুনে সে বর্তমানে বিস্ময়ের আকাশে ভেসে যাচ্ছে, চোখ জোড়া কপালে উঠে যাচ্ছে। আবারও বাইরে তাকায় সে, ঘড়ির দিকেও তাকায়, তারপর বিস্ময় সুরে কিছুটা জোরে জোরে বলে ওঠে, ভোর 4:30টার দিকে? লাইক সিরিয়াসলি? আমার কি মনে হচ্ছে বলুন তো আপনি ড্রিঙ্ক করে আমাকে ফোন করেছেন আর এসব বকে যাচ্ছেন? একটা কাজ করুন, ঘুমিয়ে পড়ুন, ফোনটা কেটে দিয়ে। সকালবেলা সব ঠিকঠাক লাগবে। অলরেডি 1 মিনিট কমে গিয়েছে। ইউ হ্যাভ 29 মিনিটস, মিস মোহ। উপস, সরি। হবু মিসেস আহিয়ান স্বচ্ছ। স্বচ্ছ লেট করা একদম পছন্দ করে না। সো আমি নিশ্চয়ই এটা এক্সপেক্ট করতে পারি যে তার স্ত্রীও অন্যদের মতো লেট করবে না। টাইম চলে যাচ্ছে, উঠে পড়ো, ফ্রেশ হয়ে নাও। কিন্তু আজকে তো বিয়ে। আমি কি তোমায় বিয়ে বন্ধ করতে বলেছি? না তো। অযথা বন্ধ করো, আমি ফোন রাখছি। রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ 28 মিনিটস। ফোনটা কেটে গেল। মোহর আগে ফোনটা অন্যদিকে ছুঁড়ে মেরে স্বচ্ছকে ভেঙিয়ে পড়ল। রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ 28 মিনিটস। মামার বাড়ির আবদার পেয়েছে? এই ভোরে আমি ওনার সাথে দেখা করব? আমার মাথা এতটাও খারাপ না। তাছাড়া সকালের পর থেকে কি যে ধকল যাবে আমার উপর দিয়ে, আমি কারোর সাথে বের হতে পারবো না, ইম্পসিবল। আবারও বড় একটা হাই তুলে বিছানায় গা এলিয়ে দেয় মোহ। ঘুমের রেশ এখনো কাটেনি। ধীরে ধীরে আবারও চোখ লেগে এলো তার। ভোরের রাস্তায় যানবাহনের আনাগোনা খুব কম, নেই বললেই চলে। মাঝে মাঝে শাঁসা করে একটা করে টাক নয়তো বাস যাচ্ছে, তার মাঝে মুখ দিয়ে শীষ ফুটিয়ে ডাইভ করছে স্বচ্ছ। জানালা দিয়ে আসছে হিম করা বাতাস। সাইড করে চুল ঠিক করে বের হইলেও চুলের অবস্থা এলোমেলো তার। ফোন বাজতেই ব্যাঘাত ঘটে ডাইভ করাতে। পাশে ছিঁড়ে রাখা ফোনের দিকে একবার তাকিয়ে স্বচ্ছ নিজের শুষ্ক ঠোঁটজোড়া প্রসারিত করে হাসে নিঃশব্দে। তারপর গাড়ি ব্রেক করে সাইডে। ফোনটা হাতে নিয়ে সাথে সাথে কানে ধরে বলে, হ্যালো মা। হ্যালো স্বচ্ছ, কোথায় তুই? আমার কোথায় থাকার কথা? অবভিয়াসলি চট্টগ্রাম। অদ্ভুত প্রশ্ন করো আজকাল। সন্দেহ করছো নাকি নিজের ছেলের ওপরে? ওপাশ থেকে মিসেস রেবা বিরক্ত টেনে বললেন, তোকে সন্দেহ করবো কেন? আজকে রাতে তোদের বিয়ে, সকাল সকাল রওনা দিস। তুমি এত সকালে উঠে বসে আছো যে? আমি তো কাজ করছিলাম, এখনো তো সকালের আলো ফোটেনি। মনে হচ্ছে দুপুরের মধ্যেই বিয়ে টিয়ে সেরে ফেলবে। বাঁকা বাঁকা হেসে প্রশ্ন করে স্বচ্ছ। মিসেস রেবা থতমত খেয়ে জবাব দেয়, তুই বুঝবি না, ছেলের মাকে কত দিক সামলাতে হয়, ছেলের বিয়ে বলে কথা। ঠিক আছে, আমি রাখি। মিসেস রেবা সম্মতি দিতেই ফোনটা কেটে দিল স্বচ্ছ। ফোন ডেকে বড় শ্বাস নিয়ে সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে নিজ মনে বলে, যাকে তুমি এতটা চতুর করে তৈরি করেছো তাকে তুমি এত সহজে বোকা বানাতে চাইছো মা? সৌমিত্রের সঙ্গে মোহের দুপুরের মধ্যে বিয়ে সেরে ফেলে রাতে আমাকে চমকে দিতে চাইছো? চমকে আমি তোমাদের দেব। ভালোবাসা বড্ড বাজে মা, কারোর কথা শোনে না, কারোর না। এটা যতটা বিষাক্ত ততটা সুন্দর। পবিত্র ভালোবাসার বন্ধন ততটাই সুন্দর। ঘুম ঘুম চোখে রাজ্যের বিরক্ত নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে মোহ। ঘুমে চোটে মাঝে মাঝে চোখ কচলিয়ে যাচ্ছে সে। ধ্রুব তার সামনে থাকা নির্দয় আর কঠোর লোকটা ভ্রুক্ষেপহীন। একটু আগেই ফোন দিয়ে মোহের ঘুম আবারও ভাঙিয়ে এক প্রকার ব্ল্যাকমেল করে রাস্তা পর্যন্ত টেনে এনেছে স্বচ্ছ। এমনকি ফ্রেশ হবারও সুযোগ পায়নি মোহ। গায়ে শুধুমাত্র একটা চাদর জড়িয়ে রেখে ঘুম সামলাতে না পেরে এবার কাঁদো কাঁদো মুখে তাকায় মোহ স্বচ্ছের পানে। ঠান্ডা পরিবেশ, গাছের পাতা দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ভেজা রাস্তা, সোডিয়াম লাইট এখনো চলছে রাস্তায়। মোহ কাতর সুরে পড়ল, এখন যাই? হুম, না। নির্বিকার সুর স্বচ্ছের। তার দৃষ্টি তখন থেকে স্থির মোহের ওপর। দৃষ্টিতে রাজ্যের শীতলতা, মাতাল করা চাউনি। মোহের এলোমেলো কোঁকড়ানো চুল ফুলে থাকা, চোখ মুখ আর উল্টে থাকা ঠোঁট জোড়াতে মত্ত স্বচ্ছ। মোহ কিছু বলতে চাইতেও স্বচ্ছ বলে ওঠে, জীবনে যেন এই রূপে কারো সামনে যেও না, তোমার মোহের আগুনে জ্বলে যাবে।
আমি কিন্তু জ্বলে পুড়ে গিয়েছি। আমি চাই না তোমার এই রূপের নেশায় অন্য কেউ নেশাগ্রস্ত হোক, কারণ এর অধিকার শুধু আমি পেতে চলেছি। ওটা উড়ে গেল স্বচ্ছের কথা শুনে মোহে। কর্ণ করে এখনো বাজছে কথাটি। চোখ জোড়া পলকহীনভাবে স্থির হয়ে রয়েছে স্বচ্ছের উপর। স্বচ্ছ আজ নির্বিকার, তার ঠোঁটের কোণে পুরোপুরি হাসি না দেখা গেলেও হাসি রেশ বিদ্যমান। একটু আগেই ঠান্ডায় কাঁপছিল মোহ। কথাটি কানে আসার সাথে সাথে ঘামতে শুরু করেছে সে। এই মুহূর্তে নিজেকে কেমন লাগতে পারে সেইভাবে কল্পনা করতে থাকলো মোহ। এলোমেলো আর জট পাকানো চুল, ফুলে ওঠা আর তেলতেলে চোখ মুখ, ভাবতেই পুরো কুচ গেল তার। অন্য কেউ দেখলে নিশ্চয়ই এই ভোটাতে পেতনি ভেবে হার্ট অ্যাটাক করেও বসতে পারে। আমার এখনো মনে হয় আপনি ঠিক নেই। নিশ্চয়ই ড্রিঙ্কস করে এখন চোখে হুড়পড়ির আবির্ভাব ঘটেছে। আমি মোহ, চিনতে পেরেছেন আমাকে? তুমি যদি আমার চোখ দিয়ে নিজেকে দেখতে, তাহলে তুমি নিজেও সেই মোহের তাপে জ্বলে যেতে। কিন্তু আমি তোমাকে দেখাতে চাই না। তুমিও যদি লোভে পড়ে যাও, এই লোভটা আমি পর্যন্তই সীমাবদ্ধ থাক। মৌ এবার চাদর হাত দিয়ে খামচে ধরে দরদর করে ঘেমে যাচ্ছে সে। তার মস্তিষ্কে শব্দভাণ্ডার শূন্য হয়ে যাচ্ছে। নিজের ঠোঁট কামড়ে ধরে নিষ্পলক চোখে তাকিয়ে ভাবতে থাকে, কি বলা যায়, এটা কেমন ভিন্ন অনুভূতি। আর স্বচ্ছকে চিনতে খানিকটা কষ্ট হচ্ছে মোহের। কি হয়েছে লোকটার আজকাল? অদ্ভুত অদ্ভুত কথা বলে চমকে দেয়। আর মোহের মনেই বা কি হয়েছে? কেন সে জবাব দিতে পারে না? কেনই বা স্তব্ধ হয়ে কথাগুলো শুনে যায়? এই সময় কেন এসছেন? সবে তো ভোর, ঘুম পাচ্ছে না আপনার? আপনি নিজে এক বাদুর, আবার আমাকে বাদুর বানাচ্ছেন। খানিকটা দম নিয়ে কথাগুলো আটকে আটকে বলে মোহ। স্বচ্ছ এবার সত্যি হাসে, আবার খানিকটা বিচলিত কণ্ঠে বলে, দেখতে আসছিলাম তুমি আছো নাকি মাটির সাথে মিশে গেছো। মানে? মানেটা খুব ইজি। সেদিন যে পরিমাণে শুকিয়ে গেছিলে, আমি ভেবেছিলাম এতদিনে খাওয়া দাওয়ার অভাবে তোমাকে দেখতে পাওয়া যাবে না। তোমায় দেখতেই এলাম আর কি। বিদ্রুপের সুরে বলে স্বচ্ছ। সঙ্গে সঙ্গে মুখটা ভার করে ফেলে মোহ। বিরক্তির সুরে বলে, দেখা হয়েছে, আমি বেঁচে আছি, এখন যাচ্ছি। আরে ওয়েট, এত তাড়াহুড়া কিসের? একদিন না ঘুমালে এমন কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না মানে? আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। বাইরে কি ঠান্ডা! বৃষ্টির পর বাতাসটা আরো ঠান্ডা লাগছে। মোহ পিছু ঘুরে যায় বাড়ির গেটের দিকে যাবার জন্য। পেছন থেকে স্বচ্ছ বিড়বিড়িয়ে বলে ওঠে, এক প্রেয়সীকে দেখবার তৃষ্ণায় কত যে নির্ঘুম রাত কাটিয়েছি, তার কি খেয়াল আছে? এক উন্মাদ যে তাকে একটা পলক দেখার পরই নিজে শান্তির ঘুম ঘুমাতে পারে, সে কি জানে? জানে না হয়তো। জানলে এমন ঘুমানোর বাহানা দিত না। স্বচ্ছের কোনো কথা স্পষ্ট না শোনালেও পিছু ফিরে তাকায় মোহ। স্পষ্ট জিজ্ঞাসা করে, কিছু বললেন? ইয়াপ, গাড়িতে বসো। অকপটে বলল স্বচ্ছ। সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলেও দাঁড়ালো সে। মোকে ইশারা করে গাড়ির ভিতর বসতে বলল। মো এবার তেলে বেগুনে চলে উঠল। এবার সত্যি স্বচ্ছের উপর রাগ হচ্ছে তার। খামোকা এই ভোরবেলা সুন্দর মাখো মাখো ঘুম নষ্ট করে কি পাচ্ছে সে? স্বচ্ছে যে নিজেরও ঘুম পেয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখ জোড়া হালকা ফুলে উঠেছে তার, আর চোখের সাদা অংশে লাল রঙের হাতছানি। সেটা মোর নজর এড়ায়নি। মোহ জানে স্বচ্ছই শহরে ছিল না। স্বচ্ছের এমন বিধ্বস্ত রূপ দেখেও বুঝেও নিয়েছে রাতেই চট্টগ্রাম থেকে বেরিয়ে পড়েছিল স্বচ্ছ। সারা রাত জেগে ডাইভ করে তবেই এখানে এসে পৌঁছেছে। মোহ হাঁপ ছেড়ে পড়ল। সিরিয়াসলি, এই ভোরবেলা কোথায় যাব? একটা ভালো সাজেশন দিচ্ছি, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আর সকালবেলা যদি বাড়িতে সবার ঘুম ভেঙে আমায় না দেখতে পায়, তাহলে কি হবে জানেন? ঘুম ঘুম করছো কেন? বাই এনি চান্স তুমি আবার এটা ভাবছো না তো যে আজকে বিয়ের পর সারা রাত তোমায় ঘুমাতে দেব না, তাই এখনই ঘুমিয়ে ঘুমিয়ে কাভার করে ফেলতে চাইছো? তাহলে জানিয়ে রাখি, তোমায় টাচ করায় আমার কোনো ইন্টারেস্ট নেই। সারা রাত নাকে তেল দিয়ে ঘুমাতে পারো, জাস্ট আমার বুকের উপরে উঠে এসো না। তোমার তো ঘুমানোর স্টাইল ভালো না, যখন তখন লাথি মেরে ফেলে টেলে দিতে পারো। লাইফ রিস্ক হয়ে যাবে আমার। তুমি গাড়িতে বসবে, হ্যাঁ কি না? শান্ত কণ্ঠে প্রশ্ন করে স্বচ্ছ, কিন্তু আগের কথাগুলো শুনে অলরেডি মোহ বিষমকে বসে আছে। স্বচ্ছ যে অ্যাডভান্স ভাবতে ভালোবেসে সেটা বুঝে নিয়েছে মোহ। কণ্ঠ শান্ত হলেও মোর বুঝতে বাকি থাকে না যে এখন যদি সে আপত্তি করে তাহলে লোকটা এমন কিছু ঘটাবে যা তাকে গাড়িতে সঙ্গে যেতে বাধ্য করবে। মোহ এবার উপায়ন্তর না পেয়ে বলে, যাচ্ছি তো। গাড়িতে উঠে বসে মোহ। স্বচ্ছ সময় নষ্ট না করে
তাড়াহুড়ো করে গাড়িতে গিয়ে বসে, গাড়ি স্টার্ট দেয়। প্রথমে চোখ বড় বড় করে রাস্তার দিকে চোখ পাকিয়ে থাকলেও মাঝ রাস্তায় ঝেমাতে থাকে মোহ। এক পর্যায়ে জানালা ঠেস লাগিয়ে ঘুমিয়ে পড়ে সে। বাঁকা দৃষ্টিতে মোহকে দেখে, এক হাতে তাকে নিজের দিকে টেনে নেয় স্বচ্ছ। মোহ নেতিয়ে পড়ে তার কাঁধে, মোহের মাথা আলতো করে এক হাতে চেপে ধরে। মাথা ঘুরিয়ে নিজ মনে নিজের উষ্ণ ঠোঁটের ছোঁয়া বসিয়ে দেয় মোহের মাথায়। তারপর কাতর সুরে বলে, আর কতদিন যে চোরের মতো করে তোমায় ছুতে হবে জানা নেই আমার, কিন্তু তুমি জানালায় মাথা রেখে কেন ঘুমিয়েছো প্রেয়সী? তোমার জন্য এই মানুষটা যে অধীর আগ্রহে বসে থাকে জানা নেই তোমার? মাঝে মাঝে নিজের অজান্তে একটু ছুঁয়ে দিলেও তো পারো। কুম্ভকর্ণের ফিমেল ভার্সন। ঘুম কি এবার ভাঙবে না আপনার? ঘুমটা হালকা হয়ে আসে মোহের। চোখ মুখ জড়িয়ে অস্পষ্ট কণ্ঠে বলে, মিমি যাও প্লিজ, আর একটু। হোয়াট দ্য? আমার কণ্ঠস্বর কি ছোট ফুপির মতো? পুরুষালী কণ্ঠে হকচকি ঘুম ভেঙে তাকালো মোহ। তার মতে তার ঘরে পুরুষ আসবে কোথা থেকে? চোখ মেলে আবছা দৃষ্টিতে আশপাশটা দেখতেই সবটা স্মরণে এলো। পাশ ফিরে স্বচ্ছের দিকে তাকায় মোহ। স্বচ্ছ ভ্রু বাঁকিয়ে তাকিয়ে আছে। মোহ তাকাতে সে নিজের কাঁধে হাত দিয়ে একটু ম্যাসেজ করে বিচলিত ভঙ্গিতে বলল, একটা অ্যাডভান্টেজ নিতেও তো দেখছি, ছাড়ো না। সারা রাত কাঁধে ঘুমিয়ে ঠিক কাটিয়ে দিলে, আমার উপর মায়া দয়াও নেই তোমার। মোহ জবাবে কিছু বলতে নিলেই থামিয়ে স্বচ্ছ বেরিয়ে বলে, আই হ্যাভ নো টাইম, কাম ফার্স্ট। চোখ কচলাতে কচলাতে বাইরে বের হয়। সামনে একটা রিসর্ট দেখে হতভম্ব হয় সে। তড়িৎ গতিতে স্বচ্ছের দিকে দৃষ্টিপাত করে ভয়ার্থ সুরে বলে, এখানে কি করতে এসছি আমরা? স্বচ্ছ ভ্রু কুচকে বলে, কোনো কাজেই এসেছি অবশ্যই। রিসোর্টে কি কাজ? আমি বাড়ি যাব। ভয় পাচ্ছ? স্বচ্ছের প্রশ্নে নিজেকে ধাতস্থ করে নেয় মোহ। কয়েকটা ঢোক গিলে মনের সাহস জুগিয়ে মৌনতা পালন করে সে। আচমকা স্বচ্ছ তার হাত ধরে এক প্রকার টেনেই ভিতরে নিয়ে আসে। মোহের বুক ধক ধক করে ওঠে। এবার স্বচ্ছের মনে কি চলছে তা বোঝা দেয়। দেখুন, আমি ভালোই ভালোই বলছি, আমায় বাড়ি যেতে দিন। আমার এখানে ভালো লাগছে না। কথাটুকু কান পর্যন্ত পৌঁছে না স্বচ্ছের। রিসর্টের ভেতরে এনে একটা ঘরের সামনে এসেই থামল সে। এবার মোহের দিকে তাকিয়ে আবারও ভিতরে ঢুকে গেল মোহকে নিয়ে। ঘরে ঢুকতেই মোহের প্রাণ যায় যায় অবস্থা। বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে সে। কিছু বলবার আগে সে দেখতে পায় বেড়ে থাকা একটা হলুদ রঙের সুন্দর লেহেঙ্গা হাতে নিয়ে নড়ে চড়ে দেখছে স্বচ্ছ। চুপ হয়ে যায় মোহ। স্বচ্ছ তার দিকে এসে তার হাতে লেহেঙ্গা গুঁজে দিয়ে বলে, নাও পরে নাও ফার্স্ট। এটা কেন? মানে আপনি কি করতে চাইছেন? তোমার প্রশ্নের ঝুড়ি কখনো শেষ হবে না। মেয়েরা যে কতটা বাচাল হয় সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। আরে বাবা, যা বলছি সেটা করলেই তো বুঝতে পারবে যে কি করতে চাইছি আমি। এখন প্রশ্ন করলে মুখে সেলাই করে দেব, মিলিয়ে নিও। বলে বেরিয়ে যায় স্বচ্ছ। মুখ ফুলিয়ে লেহেঙ্গা উল্টে পাল্টে দেখে মোহ। হলুদ পোশাকে স্টেশনের গর্জিয়াস করা কাজ করা, প্রায় বেশ ভারী লেহেঙ্গা। দেরি না করে গেট লাগিয়ে স্বচ্ছের কথায় চেঞ্জ করে নেয় সে। গেট খুলতেই স্বচ্ছকে দেখে খানিকটা চমকে যায় মোহ। মাতাল ভরা চাউনি স্বচ্ছের। একবার মাথা থেকে পা পর্যন্ত মুখে দেখে নেয় সে। হলুদ রাঙা মেয়েটির সৌন্দর্যের ভাজে ভাজে বোঝা যাচ্ছে। এক পা দুপা করে এগিয়ে আসে স্বচ্ছ। এমন দৃষ্টিতে খানিকটা ভরকে যায় মোহ। পিছিয়ে আসতেই আচমকা স্বচ্ছ ধরে ফেলে মোহের বাহু। ভয় ভরা দৃষ্টি মোহের। ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দেয় স্বচ্ছ। হাতে চিরুনি নিয়ে মোহের মাথায় চুলে চালিয়ে আলতো করে আঁচড় দিতে থাকে। মোহ ভাবলেশীন ভঙ্গিতে সোজা হয়ে বসে থাকে। কি চায় স্বচ্ছ তার মস্তিষ্কে আসছে না। এই রহস্যময় মানুষটার ফাঁদে পা দিতে দিতে জড়িয়ে গেছে সে। স্বচ্ছ আনমনে বলে ওঠে, এই রিসর্ট আমার এক বন্ধুর, সেজন্যই এখানে আনা সহজে সম্ভব হয়েছে। কিন্তু এখানে আনার কারণ? স্বচ্ছ আয়নার মাধ্যমে মোহের দিকে তাকায়। স্নিগ্ধময় চেহারা তার, হলুদ রঙে জলজল করছে, যেন সে চারিদিকে আলো ছড়িয়ে রেখেছে। স্বচ্ছ হালকা নিচু হয়ে মোহের কানের কাছে ফিসফিস করে বলে, বিয়ে মানে হাজারো স্বপ্ন। একটা মেয়ের অনেক অনেক স্বপ্ন জড়িয়ে থাকে এই বিয়েতে। আমার কাছে একটুখানি সুখ চেয়েছিলে, আমি চাই তোমায় প্রতিদিন মুহূর্ত সুখ অনুভব করাতে। তোমার মুখে সেই হাসিটা দেখতে, যে হাসিটা দেখলে আমি নিজেও প্রাণ ভরে শ্বাস নিতে পারবো। সুখ রাজ্যের সকল সুখ পাখি আমি তোমার হাতের মুঠোয় এনে দিতে চাই।
তার জন্য এক ছোট্ট প্রচেষ্টা। কখনো কখনো তো আমার বিশ্বাস করতেই পারো সুন্দরী। ঘন ঘন চোখের পলক ফেলতে থাকে মোহ। সে কিছুটা অনুতপ্ত। সে আসলেই সচ্চের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিল কিছু মুহূর্তের জন্য। মাথা নত করে পড়ল। সরি। সরি দিলে হবে না, এটার হিসাব তোলা রইল, অন্য কোনো দিন হিসেব করব। এখন বলো তো, বেনি কিভাবে করে? বেনি? বলো। আপনি বেনি করবেন? বিস্ময় সুরে বলে মোহ। স্বচ্ছ মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ বলো। স্বচ্ছের অদ্ভুত আনন্দে বেশ আনন্দ পায় মোহ। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বচ্ছকে দেখিয়ে দেয়। বেশ সময় নিয়ে কোনো মতে বেনি করে দিতে সক্ষম হয় সে। মুয়ের একপাশে বেনি ঝুলিয়ে দিয়ে ড্রেসিং টেবিলের নিচ থেকে বেশ কয়েকটা কাঠগোলাপ বের করে মুহের বেনির ফাঁকে সযত্নে গুঁজে দেয় সে। স্বচ্ছের পাগলামিতে স্তব্ধ মোহ। এ কেমন উন্মাদ লোক! বর্তমানে কাঁচা ফুলের গয়না দিয়ে মুখে জড়িয়ে দিতে ব্যস্ত সে। কানে আলতো ছুঁয়ে ফুলের কানের দুল, গলায় ফুলের মালা, আর মাথায় সুন্দর করে ফুলের গাছটা গুঁজে দেয় স্বচ্ছ। মুয়ের হাত ধরে টেনে দাঁড় করায় সে। উঠে দাঁড়ায় মোহ। স্বচ্ছ মুখ ফসকে বলেই ফেলে, ফুলের মোড়ানো আরেকটি ফুল। সঙ্গে সঙ্গে চোখ মুখ লাল হয়ে যায় মোহের। লজ্জায় দ্রুত সরে যেতে গিয়ে ব্যাঘাত ঘটে তার। লেহেঙ্গার নিচের অংশ একটু বেশি বড়, মাটি ছুঁয়েছে। স্বচ্ছ মৃদু হেসে আচমকা কোলে তুলে নেয় মোহকে। মোহের চোখ জোড়া এবার তার কপালে উঠে যায়। স্বচ্ছের ঘাট জড়িয়ে ধরে আর বিপাকে পড়ে বলে, কি করছেন? যা করছি করতে দাও, নয়তো তোমারই ক্ষতি। আবারও নীরব হয়ে যায় মোহ। আজ সে বাকরুদ্ধ, যেন বোবা হয়ে গেছে। তাকে ঘর থেকে নিয়ে বের হয় স্বচ্ছ। হাঁটতে হাঁটতে মোহের কানে ধীর কণ্ঠে বলে, তোমার দিকে তাকাতেও আমার ভয় করছে। একবার যদি তোমার সেই ঘোলাটে দৃষ্টিতে ফেসে যাই, তাহলে প্রেম নেশা কারো হয়ে যাবে। মগ্ন হয়ে যাব মোহ নামক মেয়েটিতে। এই স্বচ্ছ নামক অস্বচ্ছ ব্যক্তি মরিয়া হয়ে উঠবে তোমায় পেতে। না তাকানোই ভালো, কি বলো? স্বচ্ছের শার্ট খামচে ধরে মোহ। মুখ দেখানোর অবস্থাতে নেই সে। এমন কথা বলে তাকে মিশিয়ে না দিলেও পারত। স্বচ্ছের বুকের সঙ্গে মিশে যায় মোহ। আলো পড়তে শুরু করেছে। পরিবেশ এখনও শীতলতা ভাব। রিসর্টের টেরিসে স্বচ্ছ মোহকে এনেছে। মোহকে আসনে বসিয়ে দিল সে। সামনে হলুদের বাটি। মোহের পায়ের নিচের পানি থই থই করছে। পাশে ছোটোখাটো কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা করা। স্বচ্ছ দেরি না করে হলুদের বাটি নিয়ে হাতে হলুদ ভরিয়ে বেশ গভীরভাবে ছুঁয়ে দিল মোহের গালের ডান পাশ। হালকা কেঁপে উঠল মোহ। চোখ বুজে ফেলল সে। এক প্রগাঢ় অনুভূতি, যা বলার কোনো নির্দিষ্ট শব্দ যেন হয়নি। অনুভব করাই শ্রেয়। স্বচ্ছ মোহের দিকে খানিকটা ঝুঁকে মোহের নাকে নাক ঠেকিয়ে বলল, হ্যাপি বডি ইয়েলো ডে হবু মিসেস আহিয়ান স্বচ্ছ। ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে মোহ। স্বচ্ছের দিক থেকে 1 ইঞ্চি নজরও সরছে না তার। স্বচ্ছ 1 ইঞ্চিও সরেনি। নাকে নাক লাগিয়ে রয়েছে সে। এক পুরুষকে এতটা কাছ থেকে দেখে থরথর করে কাঁপছে সে। স্বচ্ছের ধূসর বর্ণের চোখ জোড়ায় ছড়িয়ে রয়েছে এক অদ্ভুত আকুলতা, যেখানে ঘায়েল হচ্ছে মোহ নামক এই ভয়ানক সুন্দরী রমণী। মৃদু শিরশিরে বাতাস, এক চিলতে আলো, বৃষ্টি ভেজা এই প্রকৃতি সবাই যেন স্বচ্ছ নামক রহস্যময় ব্যক্তি এবং মোহ নামক সুন্দরী রমণীর কাছে আসার মুহূর্তের সাক্ষী। মোহের বাম গালেও হলুদ ছুঁয়ে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ায় স্বচ্ছ। ভ্রু নাচিয়ে মোহের দিকে তাকায় সে। মোহের চোখের পলক এখনো পড়েনি। সে বাকহারা আজ। মনে কোনো অনুভূতি না থাকলে কি এতটা পাগলামি করা যায়? এই ছোট্ট প্রশ্নটা নাড়া দিল মোহের মস্তিষ্কে। চোখের পলক ফেলে এবার তাকালো সে, উত্তর জানতে যে আগুপাগু করছে তার মনের মধ্যে। তাই সে জিজ্ঞাসা করতে নেয় স্বচ্ছকে। মুখ খুলে কিছু বলার আগেই থামে সে। মনে সৃষ্টি হচ্ছে খানিকটা সংকোচ আর লজ্জা। কাল রাতে কাজটা সেরে ফেলার ইচ্ছে ছিল আমার, কিন্তু বাড়িতে ছিলাম না। আস্তে আস্তে ভোর হয়ে গেছে, তাই ভোরেই ডেকে নিলাম। এখন চাইলে এখানেই ঘুমিয়ে যেতে পারো, আই ডোন্ট মাইন্ড। নিজের পাগলামি দিয়ে যে আমার ঘুম একেবারে কেড়ে নিয়েছেন, আপনি সে খবর রাখেন কি? কিছুটা চমকেই তাকায় স্বচ্ছ। মোহের মুখে এমন কিছু শুনবে সেটা ধারণাতেই ছিল না তার। সে শান্ত ভঙ্গিতে বলে ওঠে, আজকের ঘুমই কেড়ে নিয়েছি নাকি সারা জীবনে? সেটা তো সময় বলবে। আমাকে তো হলুদ লাগিয়ে দিলেন, বিয়েটা তো আপনারও, সেই হিসেবে হলুদ তো আপনারও লাগানো উচিত। আমি কেন একাই এই ঠান্ডায় হলুদ লাগিয়ে যাব?
স্বচ্ছের মুখে কিছুটা হাসি রেশ কেটে যায়, হাস্যজল চেহারা বিলীন হয়ে যায়। কিছুটা থমসমে সুরে বলে, ধরো তোমার বিয়ে আমার সাথে হলোই না, তখন এই হলুদ লাগিয়ে কী লাভ সুন্দরী? থমকে গেল মোহ। তার মুখে ফুটেছিল হাসি রেশ, সেটাও কোথায় যেন মিলিয়ে গেল। ধর পড়ে উঠল ভেতরটা। এই কথার মানে খুঁজে পেল না মোহ। এক মুহূর্তে এলোমেলো লাগছে তার সবটা, শুধুমাত্র এই কথাটার জন্য। সামান্য একটা কথাতে কেন এত তর পাচ্ছে সে? গলায় দলা পাকিয়ে যাচ্ছে কথাগুলো। তবু তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁটে সে বলল, কেন কেন এমন কথা বলছেন কেন? কথাগুলোর মানে যদি তোমাকে আমি বোঝাতে পারতাম, একটু শ্বাস নিয়ে মনে যে সকল কথা একেবারে জট পাকিয়ে ফেলেছি সেসব যদি বলতে পারতাম, আমার জীবনটা আরেকটু সুখের হতো। এমনভাবে বলছেন কেন? আপনার জীবনে তো সব আছে, মা বাবা আছে, পরিবার আছে, আপনার জীবনে খুশি আছে, আপনার কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে কেন নেই সুখ? আমি তো জানতাম আপনি একজন সুখী মানুষ। যা দেখা যায় তা আসলে হয় না, যা হয় তা আসলে দেখা যায় না। গমগমে কণ্ঠে বলা কথাটি বারংবার মোহের কানে বাজতে থাকলো। মোহের ডান হাত আপনা চলে গেল স্বচ্ছের বাম গালে। খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গালে এই প্রথম ইচ্ছাকৃত স্পর্শ করে ফেলল মোহ। স্বচ্ছ বেশ চমকেই উঠেছে। বড় বড় করে পাকিয়ে আছে ধূসর চোখ জোড়া। একটা শুকনো ঢোক গিলে বোঝার চেষ্টা করছে এ কি হচ্ছে তার সাথে। মোহ এবার নির্বিকার সুরে বলে উঠল, যদি আপনার জীবনে আমার মতোই একটুখানি সুখের দেখা না পাওয়া যায়, তাহলে সেটার দেখা পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনার অর্ধাঙ্গিনী হতে চলেছি আমি। আমি কি করে দেখবো আপনার অসুখ? হন আপনি যতই অপ্রিয়, বিবাহ নামক বন্ধনই এমন অপ্রিয় মানুষটাকে প্রিয় বানাতে সক্ষম। আমি স্পষ্টভাষী মেয়ে, তাই বলতেই পারি আপনি আমার সেই অপ্রিয় মানুষ নেই আর। কোথাও যেন নিজের অদ্ভুত পাগলামি দ্বারা মনের গহীনে সূক্ষ্মভাবে প্রবেশ করেছেন। আপনার সঙ্গে আমার এই নতুন সম্পর্কের পরিণতি জানা নেই আমার। তবে আপনার পরিপূরক হিসেবে আমিও চেষ্টা করব আপনাকে একটু শান্তি আর একটু সুখ পাইয়ে দিতে। স্বচ্ছের মনে বয়ে গেল প্রশান্তের ঝড়। মোহ আর আগের মোহ নেই। কোথাও একটা পাল্টেছে সে, নাকি তার মনের অনুভূতি পাল্টেছে, নাকি এটাই তার বাধ্যকতা। এসব ভাবনাতে মেতে ওঠার আগেই পুরো মুখে ঠান্ডা কিছু অনুভব করে স্বচ্ছ। কিছু পিছিয়ে দেখতে পায় মিটিমিটি হাসছে মোহ। হাসিতে যেন মুক্তা ঝরছে তার। কোথাও স্বচ্ছের মনে হচ্ছে রূপকথা রাজকন্যা এসে এক সামান্য প্রজাকে ঘায়েল করে দিতে উঠে পড়ে লেগেছে। মোয়ের হাতের দিকে নজর গেল স্বচ্ছের। তার হাতে হলুদ, এর মানে মোহ তাকে হলুদ লাগিয়ে দিয়েছে। মোহ খিলখিল করে হেসে উঠে বলে, হ্যাপি ইয়োলো ডে মিস্টার আহিয়ান স্বচ্ছ। স্বচ্ছের ঠোঁটের কোণেও ফুটে ওঠে দুষ্টু হাসি। তার হাসি খেয়াল করে মোহ। বুঝতে বাকি থাকে না স্বচ্ছ এবার কিছু একটা করতে চলেছে। বসা থেকে উঠে দাঁড়ায় সে, পিছিয়ে যায় বেশ খানিকটা। স্বচ্ছ ফিছিল কণ্ঠে বলে, পিছিয়ে যাচ্ছ কেন এভাবে? আমাকে না বলে হলুদ লাগিয়ে দেবে এভাবে আর পালিয়ে যাবে? তা হচ্ছে না, ওখানেই দাঁড়াও, সাহস থাকে তো। দাঁড়াবো না, এতটাও সাহস আমার দরকার নেই। বলে আরো কয়েক ধাপ পিছিয়ে গেল মোহ। স্বচ্ছ এগিয়ে যেতে আরো 2 কদম পিছিয়ে যেতেই পেছনে সুইমিং পুল থাকায় আর পা রাখার জায়গা পায় না সে। স্বচ্ছ ধরার আগেই মোহের পানিতে পড়ে হাবুডুবু খাওয়া শুরু হয়েছে। মোহের এমন অবস্থা দেখে উচ্চস্বরে হেসে ওঠে স্বচ্ছ। সঙ্গে সঙ্গে সোজা হয়ে সুইমিং পুলে দাঁড়ায় মোহ পানিতে। পুলটা খুব একটা গভীর নয়, দাঁড়িয়েও থাকা যায়। মোহের কাঁধ পর্যন্ত পানি থই থই করছে। স্বচ্ছ হাসতে হাসতে বলল, দেখেছ, সিনিয়রদের কথা না শোনার ফলাফল এমনই হয়। লক্ষ্মীমের মতো কথা শুনলে এমনটা হতো না মোটেও। তাই বলে রাক্ষসীর মতো হাসবেন? দ্যাটস নট ফেয়ার। তুলুন আমাকে, একা উঠতে পারবো না এত ভারী ড্রেস নিয়ে। ড্রেস খুলে উঠতে পারো, আমি চোখ বন্ধ করে রাখছি। বলেই চোখ টিপে দিল স্বচ্ছ। মোহের কান থেকে এই মুহূর্তে গরম ধোঁয়া বের হচ্ছে। পানির নিচে ডুব দিল সে। হাই কি লজ্জা, আর উঠবে কি না সন্দেহ। স্বচ্ছ তাদেরকে এগিয়ে এসে বলল, এই মেয়ে কি করছো? উঠো। মুখ নিচু করে পানি থেকে মাথা উঠালো মোহ। খেপে উঠে বলল, এমন কথা বলে আপনার কণ্ঠস্বর সত্যি নষ্ট করে দিব। শুধু আর একবার বলে দেখবেন। মিটমিট করে হেসে মোহের দিকে হাত বাড়িয়ে দিল স্বচ্ছ।
সঙ্গে সঙ্গে মোহ নিজের সব শক্তি দিয়ে সচের হাত টেনে দিতেই টাল সামলাতে না পেরে পড়ে যায় সোজা পানিতে। হাবুডুবু খেয়ে উঠে দাঁড়ায় সে, চোখ গরম করে তাকায় মোহের দিকে। মোহ নিজেও ঠান্ডায় কাঁপছে, তবুও তার হাসি থামে না। মোহের হাসিতে স্বচ্ছও হেসে ওঠে। সূর্য উঠেছে, লাল আভায় ঢাকা আকাশ, স্নিগ্ধ মন মাতানো পরিবেশ। একে অপরের হাসিতে মাতাল হয়ে রয়েছে এক নারী ও পুরুষ। সকাল হয়েছে অনেকক্ষণ আগে, সকাল প্রায় 11টা। দুপুর হতেই চলল। এদিক ওদিক ছোটাছুটি করে চলেছেন মিসেস নীরা। তার বিশ্রাম নেওয়ার জো নেই। আজ মোহের বিয়ে, যাকে কিনা সে নিজের মেয়ের মতোই দেখে। একটা মেয়ের বিয়েতে মায়ের যেমন দায়িত্ব, ঠিক তেমনই দায়িত্ব মিসেস নীরার। সেসব খুশি মনেই পালন করে চলেছেন উনি। যদিও বিয়েটা ছোট করেই হবে, কাছের কয়েকজন আত্মীয়রাও এসেছে, তবুও বাড়ির ভেতরটা সাজানোর কাজ চলছে। রান্না বান্না হলো? কলি কোথায়? মোহকে ডাকতে গিয়েছিল না? কোথায় ও কলি? চোখমুখ কাঁচুমাচু করে মিসেস নীরার সামনে এসে দাঁড়ায় কলি। মিসেস নীরা দাঁড়িয়েছিলেন রান্নাঘরের কাছে, রান্না বান্না দেখছিলেন। কলিকে দেখে ভ্রু কুঁচকাতেই কলি মিনমিন করে বলল, মোহ ম্যাডামকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু আমাকে ধমক দিয়ে পাঠিয়ে দিছে। এখনো ওঠেনি ও? চোখ বড় বড় করে প্রশ্ন করেন মিসেস নীরা। কলি মাথা নাড়াতেই উপরের দিকে তাকান উনি, বেশ ক্রুদ্ধ হয়ে বলেন, দেখো মেয়ের কাণ্ড। আজকে তার বিয়ে, কিছুক্ষণ পর স্বচ্ছ এলো বলে ও ফ্রেশ হবে কখন আর রেডি বা হবে কখন? বলেই রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে তরতর করে ঢুকে গেলেন মোহের ঘরে। ক্লান্ত ভঙ্গিতে ঘুমাচ্ছে মোহ, হাতে বালিশ জড়িয়ে পুরো কুচকে ঘুমিয়ে যাচ্ছে নির্বিকারে। ভোরে স্বচ্ছ বাড়ি পৌঁছে দেওয়ার পর লুকোচুরি করে ঘরে ঢুকেই শুয়ে পড়েছিল সে। তারা স্বচ্ছের অদ্ভুত আর মোহময় মুহূর্ত মনে করতে করতে কখন যে চোখ লেগে এসেছে বুঝতেই পারেনি। ফলস্বরূপ সে এখনো ঘুমে। মোহ, এই মোহ, উঠবি না? এত লেট করছিস কেন? আর একটু ঘুমোতে দাও না মিমি, জাস্ট 5 মিনিটস। মিসেস নীরা বুঝে গেছেন মোহ আজ এভাবে মানবে না। ধমকে উঠে বলেন, মোহ, পাত্রপক্ষ এসে গেছে, স্বচ্ছকে এখানেই ডেকে এনে বিয়ে করাবো। পিটপিট করে চোখ মেলে মোহ। আশেপাশে তাকায় সে। হাই তুলতে গিয়েই দিয়ে ফেলে 2বার হাঁচি। সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন মিসেস নীরা আর বলেন, ঠান্ডা লেগেছে তোর? কি করে বিয়ের দিন ঠান্ডা বাতিয়েছিস? মোহের মনে পড়ে ভোরের সময়ের কথা। এখন কিভাবে বলবে এই ঠান্ডা ওয়েদারে সুইমিং পুলে পড়ে এই অবস্থা তার। আমতামতা করে বলে, ওই মিমি, আমি কি করে জানবো বলো তো? তোকে নিয়ে আমি আর পারি না, বিশ্বাস কর। উঠে পড়া এক্ষুনি। হতাশ ভঙ্গিতে আরেকটা হাঁচি দিয়ে নাক ডলতে ডলতে উঠে বসে মোহ। একটু পর তার বিয়ে ভাবতেই গায়ের লোম শিউরে উঠল তার। বদলাতে চলেছে সম্পর্কের সমীকরণ। কেমন সারপ্রাইজ দিলাম মা তোমাকে, চমকে উঠেছ? বরবেশে সেজে থাকা স্বচ্ছ বাঁকায় সে মিসেস লেবার উদ্দেশ্যে প্রশ্নটা করল। চিন্তিত মুখভঙ্গি মিসেস লেবার। পায়ে পা তুলে সোফায় বসে আছে স্বচ্ছ। পরনে খয়েরি রঙের একটা শেরওয়ানি, যার উপর গোল্ডেন কাজ করা। মাথায় খয়েরি পাগড়ি খুলে রেখেছে সে। চুলগুলো হাত দিয়ে আরও এলোমেলো করে নিজে সেই চোখ জোর দিয়ে মায়ের দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করতেই তার মা বলে ওঠে, সৌমিত্র কোথায় স্বচ্ছ? আমি কি করে জানবো? তুই জানিস সৌমিত্রকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, উধাও হয়ে গেছে। সৌমিত্র এই বিয়ে নিয়ে অনেক এক্সাইটেড ছিল, নিশ্চয়ই একা একা বিয়ে ছাড়া চলে যাবে না কোথাও। তাহলে তুমি স্বীকার করছো তুমি আমার বদলে মোহের সঙ্গে ভাইয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছিলে, আবার পেছন দিয়ে গেম খেলছিলে? মা, ভুলে যাচ্ছ এই গেমের মাস্টার আমি নিজে। হিসিয়ে বলে মায়ের দিকে কটাক্ষ করে তাকায় স্বচ্ছ। তার সুন্দর চোখ জোড়ায় এমন মায়ের জন্য পাহাড় সমান ডাক। মিসেস রেবা এবার অবাক হন। মো নামক মেয়েটির জন্য দেওয়াল তৈরি হয়ে গেল তাদের মাঝে। বিস্ময়ের সাথে বলেন, সৌমিত্র তোর ছোট ভাই স্বচ্ছ। ও ছোট ভাই বলে ওর সব অন্যায় মেনে নেব? আমি মেনে নিয়েছি। ওর অন্যায় ঢাকতে গিয়ে আমি নিজেও পাপীর ভাগীদার হয়ে যাচ্ছি, কিন্তু মোহকে ওর হাতে তুলে দিয়ে ওর জীবন আমি জাহান্নামে পরিণত করতে পারবো না। আই এম সরি। তাহলে তুই কি চাইছিস স্বচ্ছ? দরজা খুলে প্রশ্নটা স্বচ্ছের দিকে ছুঁড়ে দেন নেহাল সাহেব। সঙ্গে সঙ্গে স্বচ্ছ আয়েশ করে বলে ওঠে, আমার মোহকে আমি চাই, ওর সঙ্গে আমার বিয়ে হবে, দ্যাটস ইট। স্বচ্ছ! চিৎকার দিয়ে ওঠেন মিসেস লেবা।
স্বচ্ছ তবুও শান্ত সুরে বলেন, চিৎকার করো না মা, সৌমিত্র আমার কাছে। ওকে ততক্ষণ পাবে না যতক্ষণ না আমি বলছি। আর আমার শর্ত পূরণ না করলে আমি ওকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হব। নিহাল সাহেব ইশারায় মিসেস রেবাকে থামতে বলেন। মিসেস রেবা রাগ সামলাতে ব্যস্ত হয়ে ওঠেন। কিছুটা নরম কণ্ঠে বলেন, যে ভাইকে এত বছর আগলে রাখলি তাকে পুলিশের হাতে তুলে দিবি তুই? আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে কোনো লাভ হবে না। আমার শর্তে রাজি? ইয়েস অর নো? রাজি না হলেও মোহকে আমি নিজের অর্ধাঙ্গিনী বানাবো। মহাপু, স্বচ্ছ ভাইয়ার তো এখনো এলো না, আসবে না নাকি? বিয়ে করবে তো? মোহের মাথায় লাল রঙের পাতলা কাপড় জড়িয়ে দিতে দিতে কিছুটা ভার কণ্ঠে বলে উঠল কথাটা তৃণা। সঙ্গে সঙ্গে কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়ল মোহের। ঘরে থাকা বড় ঘড়িটার দিকে তাকালো সে। ঘড়ির কাঁটা 2:30 পার করে যাচ্ছে। নামাজ শেষ করেই রওনা দেওয়ার কথা ছিল পাত্রপক্ষের। বেশ অনেকক্ষণ আগেই নামাজ শেষ হওয়ার কথা। আর মোহেরও স্বচ্ছের বাড়ির দূরত্ব অনেক দূরেও না। বেশ কয়েকটা বড় শ্বাস ফেলে মোহ বলল, আমি কি করে জানবো? এসে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যে। সত্যি আসবে তো? আসবে না কেন? কি বলতে চাইছো তুমি? তৃণাকে কটাক্ষ করে প্রশ্নটা করলো মোহ। তৃণা কিছুটা বিদ্রুপ করে বলল, আমি কিন্তু জানি সকালবেলা তুমি লুকিয়ে লুকিয়ে স্বচ্ছ ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছো, আমি দেখেছি। বিস্ময়ের সঙ্গে তাকালো মোহ। তুমি এত ভোরে? আসলে কি বলো তো, আমার ঘুমই কেড়ে নিয়েছো তুমি। স্বচ্ছ ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমার ভালো থাকাটাও কেড়ে নিয়েছো। খুব নিষ্ঠুর তুমি। জানি না দেখা করতে গিয়ে আর কি কি হয়েছে তোমাদের মাঝে। আজকাল ছেলেরা তো... তৃণাকে কথাগুলো সম্পূর্ণ করতে দেয় না মোহ। ধমকে ওঠে সে। চুপ করো তৃণা। তুমি এত ছোট হয়ে কি করে এত নিচু কথাবার্তা ভাবছো বলো তো? মাথা ঠিক আছে তোমার? তুমি না জেনে এসব কি আজে বাজে কথা বলছো? তুমি আমার ছোট বোনের মতো। তোমার সাথে আমি মিসবিহেভ করতে চাই না, সো প্লিজ বিহেভ ইয়োরসেলফ। মিমি তো এসব জানে না তোমার ব্যাপারে। আমি চাই না জানো, তাই আমায় বাধ্য করো না এসব করতে। বেশ রেগে মেগে তাকায় তিনা মোহের দিকে। এতদিন মোহের সঙ্গে কথাও বলেনি সে। ও কথা বলতে এলে বারবার এড়িয়ে চলে গেছে। আজকেই নিজে থেকে কথা বলল, তাও আবার বিদ্রুপ করে। ছোট বয়সে নিজের পছন্দের মানুষকে অন্য কারোর হয়ে দেখা যেন তার সহ্যই হচ্ছে না। মোহ কিছু করতে পারছে না, কারণটা তার বাধ্যকতা। নিজেকে ভালো করে একবার দেখে নিল মোহ। ড্রেসিং টেবিলের সামনে বসা সে। আশেপাশে ছড়িয়ে গেছে তার পরনের লাল রঙের জাঁকজমকপূর্ণ কাজ করা লেহেঙ্গা। এটা পরে সে হাঁটতে পারবে তো? তার উপর পেন্সিল হিল। মনে মনে সে পরিকল্পনা করেই নিল হাতে জুতা নিয়ে সিঁড়ি দিয়ে নামবে। বেবি তার হাসি বের হলো। হাসতে গিয়েও হাসলো না সে। আচমকা তার কানের কাছে বাজতে থাকলো, এতটা সুন্দরী কে হতে বলেছে তোমায়? আমায় গ্রাস করে ফেলবে নাকি? এবার তো আমার ভয় লাগছে। চমকে পেছনে তাকালো মোহ। আশেপাশে কেউ নেই। সে ঘরে একা। অথচ সে শুনতে পেয়েছিল স্বচ্ছ কানের কাছে ফিসফিস করে কথাটা বলছিল। কিন্তু কোথায় সে? তার কি ভ্রম হয়েছে ভেবে আবারও আয়নার দিকে তাকালো সে। এরূপ ভ্রমের কথা ভেবে তার মুখশ্রী লাল হয়ে এলো। আজকাল কী সব ভাবনা স্বচ্ছকে গিরে হতে হবে? কেন কেন কেন? অনুভূতিরা কি পাল্টাচ্ছে? ভাবনারা কি পাল্টাচ্ছে? মনে দোলা লাগা কিসের সংকেত? স্বচ্ছ আর তার পরিবার এখনও সে পৌঁছায়নি। এবার বেশ চিন্তিত হয়ে পড়েছেন মিসেস নীরা। বারবার কল করে চলেছেন উনি বাড়িতে, কিন্তু কারোর ফোন থেকে কল ধরছে না। ড্রয়িং রুমে বেশ কয়েকটা অতিথিতে ভর্তি। ওনারা এবং কানাকানি শুরু হয়ে গিয়েছেন। অবশেষে মোহের এক দুঃসম্পর্কে চাচি জিজ্ঞাসা করেই বসলেন, কি গো নীরা, কোথায় পাত্রপক্ষ? পাত্রপক্ষ তো নিজেদের লোকই, এত দেরি হয় কেন? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে ভাবি, এই তো আর কিছুক্ষণ। মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলে উঠলেন মিসেস নীরা। একদিন বিড়বিড় করে বলে উঠলেন, মনে তো হয় কিছু ঠিকঠাক আছে, থাকলে তো দেরি হতো। কয়েকদিন আগেই না ওদের কুকীর্তি ফাঁস হলো, তারপরই তো এত তাড়াতাড়ি বিয়ে। এখন ছেলে মানা করে দিল নাকি কে জানে। কথাগুলো বিড়বিড় করে বললেও মিসেস নীরার কানে ঠিক এসে পৌঁছালো। অবশেষে বিরক্ত হয়ে বিস্বপ্ন ভেবে চলেছেন ওদের আবার কিছু হলো না তো, নাকি স্বচ্ছ নিজের মতো পাল্টে দিল। স্বচ্ছ এমন একটা ছেলে, সে যদি না বলে তাকে দিয়ে কখনো হ্যাঁ করানো সম্ভব নয়। এবার বেশ আতঙ্কে পড়ে গেলেন মিসেস নীরা।
বেশ জোরে জোরে তিহানকে ডাকতে শুরু করলেন উনি। তিহান, তিহান কোথায়? এদিক আয় না রে। ডেকোরেশন কিছুটা বাকি থাকায় সেসবই হাত লাগিয়ে বুঝিয়ে দিচ্ছিল তিহান সকলকে। মায়ের ডাক পেয়ে কিছুটা ছুটে এসে পড়ল। হ্যাঁ মা। শোন না রে, সব তো পার হয়ে যাচ্ছে। খাবার জায়গাতে যতটুকু অতিথি এসেছে সবাইকে বসিয়ে রেখেছে বাড়ির সার্ভেন্টরা। ওখানে তো টেজও আছে, না জানি এতক্ষণ কে কি বলা শুরু করে দিয়েছে। স্বচ্ছকে ফোন কর, ছেলেটার মত পাল্টে দিল না তো? ভয় হচ্ছে আমার। আবার যদি ওর পরিবার মত পাল্টে দেয় তাহলে তো স্বচ্ছ রাজি হবে না। তিহান কিছু বলতে উদ্যত হলেই বেশ জোরে কারো কণ্ঠ শোনা যায়। হোয়াট ছোট ফুপি, তোমার স্বচ্ছ যদি একবার হ্যাঁ করে তাকে ফ্যামিলি কেন? সে নিজেই নিজেকে না করাতে পারবে না? সরি, লেট হয়ে গেল। চেনা কণ্ঠস্বরে হকচকিয়ে তাকান মিসেস নীরা। স্বচ্ছকে দেখে বেশ উৎফুল্লতা প্রকাশ করলেন উনি। উঠে দাঁড়ান, সবার উদ্দেশ্যে বলে ওঠেন। আরে এই তো এসে গেছে স্বচ্ছ। সামান্য লোকজন হলে কি হবে, হই হুল্লোড় পড়ে যায় স্বচ্ছকে নিয়ে। গোমরা মুখে মহের বাড়িতে প্রবেশ করলেন মিসেস রেবা ও নেহাল সাহেব। স্বচ্ছ হাঁটছিল নেহাল সাহেবের পাশাপাশি। সে হাঁটতে হাঁটতে তার বাবার কানে ফিসফিসিয়ে বলল, মনে আছে তো আমার শর্তের কথা? বিয়ে হবে, বউ বাড়িতে যাবে, তারপরেই ভাই কোথায় আছে সেটা জেনে যাবে। কিন্তু বিয়েটা ঠিকঠাক হতে হবে বাবা। সো ইসমাইল প্লিজ। জোর করে হাসলেন নেহাল সাহেব। এবার এই ছেলেটাও অচেনা হয়ে উঠেছে, মারিয়া হয়ে উঠেছে এক রমণীকে বাবার জন্য। এক নারী যখন কোনো পুরুষের মাথায় ঝুঁকে বসে এবং যখন সেই পুরুষের মনের সাথে মিশে যায়, তখনই এতদিনের নিয়মের পরিবর্তন ঘটিয়ে সে মারিয়া হয়ে ওঠে সেই নারীকে পাবার জন্য। ভালোবাসা বড়ই বিষাক্ত। ঘরে দম বন্ধ লাগছিল মোহের। বাইরে চেঁচামেচি শুনে এবার ছটফটিয়ে উঠে দাঁড়ালো সে। এত ভারী কাজ করা কাপড়ে যেন সে ঠিকঠাক হাঁটতেও পারবে না। ল্যাঙ্গার নিচের অংশের দুই দিকে ধরতেই বুক কুচকে আসে তার। কোনো মতে ধীর পায়ে দরজা ঠেলে বাইরে করিডোরে বেরিয়ে আসে সে। দুদিক দিয়েই সিঁড়ি মোহের বাড়িতে। সিঁড়ির ঠিক মাঝখানে দাঁড়ায় সে। মাঝখান থেকে স্টেজ ভালোভাবে দেখা যাচ্ছে। তার দুই চোখ খুঁজছিল কাঙ্ক্ষিত মানুষটিকে। এত ভিড়ে কোথায় সে? অবশেষে মোহের চোখ আটকায় খয়েরি রঙের শেরওয়ানি পরিহিত এক সুদর্শন পুরুষের দিকে। মুক্তভাবে হাসিতে চমৎকার লাগছে তাকে। এভাবে কেউ হাসে, হঠাৎ তাকালে তো যে কেউ হার্টবিট মিস করে ফেলতে পারে। মাথায় পাগড়ি দেওয়াতেও স্বচ্ছের অগোছালো চুল ঢাকতে পারেনি। সেটা থেকে বেশ হাসি পাচ্ছে মোহের। আর একটু গভীর মনোযোগ দিয়ে যদি ধূসরপণ্যের মাদকতা চোখ জোড়া দেখা যেত, কতই না ভালো হতো। এই ভাবতেই হুট করে স্বচ্ছ মাথা উঠিয়ে করিডোরে থাকা মোহের দিকে তাকায়। কিছুটা অপ্রস্তুত হয়ে ওঠে মোহ। রেলিং ছেড়ে চলে আসে মৃদু হাসি দিয়ে। আজ তার ধরা দিতে মন চাইছে না স্বচ্ছের চোখে। এলো কাঙ্ক্ষিত সময়। লজ্জার একেবারে তরস্ত হয়ে গেছে মোহ। মুখে রাজ্যের লজ্জা ভর করেছে তার। মুখ নিচু করে থাকতে থাকতে যেন একেবারেই পড়ে যাবে। স্বচ্ছ নির্বিকার ভঙ্গিতে বসে আছে, যেন কিছুই হয়নি। সকলে অধীর আগ্রহে বসে আছে কখন মোহ কবুল শব্দটি উচ্চারণ করবে। অথচ স্বচ্ছকে বলার সঙ্গে সঙ্গে সে দম ফেলে এক নিঃশ্বাসে 3 বার কবুল বলে একটানে মোহের দিকে তাকিয়ে আছে। সকলে হেসে ফেলেছিল স্বচ্ছের কাণ্ডে। কেউ কেউ তো বলেছিল ছেলের বিয়ে দেখি খুবই তারা। তারপর এসেছে মোহের পালা। সকলে উদ্গ্রীব। আপনি একটু অন্যদিকে তাকাবেন প্লিজ। ফিসফিস করে স্বচ্ছের উদ্দেশ্যে বলল মোহ। স্বচ্ছ আশেপাশে তাকিয়ে বলল, আমাকে বলছো? জি আপনাকেই বলছি। এমনিতেই সকলে আমার দিকে তাকিয়ে আছে, আপনি তাকিয়ে থাকায় অস্বস্তি আরো বেশি হচ্ছে। আমার এতটুকু দৃষ্টিতে তুমি তো একেবারে নিচে হেলে পড়তে পড়তে কুঁজো হয়ে যাচ্ছ সুন্দরী। বিয়ের পর আমাদের সো কলস স্পেশাল নাইটে যেভাবে তাকাবো, তুমি ঠিক থাকতে পারবে তো? লজ্জায় চমকে তাকায় মোহ। তৎক্ষণাৎ চোখ সরিয়ে আশেপাশে তাকায় সে। কাজী সাহেব আবারও বলে ওঠেন, মা কবুল বলো। হ্যাঁ মা, কবুল বলো ফার্স্ট। আবারও স্বচ্ছের এমন কথা শুনে রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে যায় মোহ। বাকি সকালেও থতমত খেয়ে চেয়ে রইল স্বচ্ছের পানে। সবার এমন রিয়াকশন দেখে স্বচ্ছ স্বাভাবিক ভঙ্গিতে বলে ওঠে, আরে সবাই এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে? আমি জাস্ট ওর সাহস একটু বাড়ানোর চেষ্টা করছিলাম। সকলে আবারও উচ্চস্বরে হেসে ওঠে। লজ্জা ও রাগে একাকার হয়ে ওঠে মোহ। তত্তর করে ঘামতে থাকে স্বচ্ছের এমন কাণ্ডে। এই লোকটার সাথে একসাথে নাকি থাকতেও হবে। কি করে থাকবে সে?
কখন কি বলে তার ঠিক নেই। তাতে দাঁত চেপে পাশে বসে থাকা স্বচ্ছের হাত জোরে চিমটি কাটতে হালকা চোখ মুখ জড়িয়ে মোহের দিকে তাকায় সে। কি হয়েছে সেটা চোখ দিয়ে ইশারা করে জানতে চায় স্বচ্ছ। স্বচ্ছ মোহ এগিয়ে এসে স্বচ্ছের কানের কাছে বলে, আপনি জানেন আপনার কথাবার্তা শুনে এখনই বিয়ে থেকে উঠে গিয়ে হাত পা ছড়িয়ে কান্নাকাটি করে সবাইকে বলতে ইচ্ছে করছে, এমন অসভ্য লোকের সঙ্গে আমায় বিয়ে দিও না কেউ। একটু তো মুখ কন্ট্রোল করুন। বাঁকা হাসি স্বচ্ছ, হালকা ফুঁ দিয়ে বলল, ইউ নো হোয়াট, এখন যদি তুমি বিয়ে নাও করতে চাও তাহলে তোমায় জোর করে বিয়ে করব, কারণ তুমি আমার জন্য আজ তৈরি হয়েছ। সেটা বৃথা যেতে দিচ্ছি না আমি। আর আমি ঠিক করে নিয়েছি, সেই হরিণী চোখ যা লজ্জায় পরিপূর্ণ থাকে, সেই লজ্জা সব সময় আমি দিতে চাই। স্বচ্ছের চোখের দিকে তাকালো মোহ। স্বচ্ছের চোখ জোড়া মোহের বড্ড পছন্দের। পুরুষ মানুষেরও যে এতটা সুন্দর চোখ হয় জানা নেই মোহের। সুন্দর করে আবৃত চোখের পাপড়ি আর মোহনীয় করে তুলেছে। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ঢোক গিলে নেয় মোহ। চোখ বন্ধ করে ফেলে সে। কথায় আছে, অতীত পিছু ছাড়ে না। মোহের অতীতটাও ছাড়ছে না। সে অতীতটাকে আরও পছন্দ করে না, চায় না আয়মান নামক বিষাক্ত মানুষটাকে, যে অসময়ে তাকে ছেড়ে গিয়েছে। স্বচ্ছের সাথে কাটানো মুহূর্ত মনে হতেই অনুভূতিটা যেন সুন্দর হয়ে এলো। তির করে কাঁপছে মোহের ঠোঁট। নিঃশ্বাস নিয়ে 3 বার কবুল বলেই দিল সে। কেউ আলহামদুলিল্লাহ বলবে, তার আগেই স্বচ্ছই উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে ফেলল। আবারও বয়ে গেল হাসির হুল। মোহ মুচকে এসে বন্ধ নামিয়ে ফেলে চোখ। তার কানে ভেসে হলো স্বচ্ছের শীতলতায় ভরা কণ্ঠ। সো মিসেস আহিয়ান হয়ে গেলে অ্যাট লাস্ট। নির্ঘুম কাটিয়ে দিতে হবে আমায় সারা রাত, কারণ সুন্দরী তো আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে কাটাবে আজ থেকে সারা জীবন, শেষ নিঃশ্বাস অবধি। কি কাটাবে তো? স্বচ্ছ নিজের হাতটা মোহের দিকে বাড়িয়ে তার দিকে আশাপাড়া দৃষ্টিতে তাকিয়ে আছে। মোহ বসে বসে হাত কচলে আশেপাশে তাকাচ্ছে। আবার একবার স্বচ্ছের দিকে তাকাচ্ছে। আইমানের সঙ্গে তার বিচ্ছেদের পর তার ভয় করছে অন্য কারোর সাথে স্বপ্ন দেখার কথা ভাবতে। যদি স্বচ্ছ তার মতো হয়। আর মোহ ভুলে যায়নি স্বচ্ছের সঙ্গে অনেক মেয়ের সম্পর্ক। এসব ভেবে মনে আগমন হয় বিষণ্ণতার। মোহ স্বচ্ছের হাতে হাত রাখে না। একটা মেয়ের কাছে সব থেকে বেশি যন্ত্রণা প্রিয় মানুষের অন্য মেয়ের সঙ্গে। এটা যেন মৃত্যু যন্ত্রণার সমান। মুখ ঘুরিয়ে মোহ ধীর কণ্ঠে পড়ল, আপনি কি ভুলে যাচ্ছেন আমাদের বিয়ে একটা বাধ্যবাধকতার সূত্রে গাথা? হয়তো ভুলে যাচ্ছেন, আমি মনে করিয়ে দিই। নাকি এটা ভুলে যাচ্ছেন আপনার জন্য একটা লাইফ আছে, সেখানে অসংখ্য মেয়ের আনাগোনা। আমার জীবনে, আমার শয়নে স্বপনে, আমার প্রতিটা নিঃশ্বাসে, আমার শিরা উপশিরাতে শুধু একজন রমণীর আনাগোনা। যাকে আমি বিয়ে করেছি শুধু তারই আনাগোনা। আমার কোনো কালে কোনো মেয়ে মনে ধরেনি, ধরবেও না। কান থেকে শুরু করে হৃদয় পর্যন্ত ছুঁয়ে গেল কথাগুলো। অবাধ্য মোহের মনও তার চোখ ছাড়া আবারও স্বচ্ছ দিকেই দৃষ্টি রাখল। স্বচ্ছের হেলদোল নেই কোনো। সে এখনও নির্বিকার ভঙ্গিতে তার বাড়ি আছে, এও আশায় যে মোহ হাত বাড়িয়ে তার হাতে হাত রাখবে। মোহ অস্পষ্ট স্বরে বলল, তাহলে আপনার 9 নম্বর গার্লফ্রেন্ড বলেছিলেন, তবে এতদিন? চোখ দিয়ে ইশারা করে মুখে থামিয়ে স্বচ্ছ নিজে থেকে বলল, একটা কথা বলো, আমি যে তোমার ভার্সিটিতে গেছিলাম আর তোমায় বলেছিলাম যে আমি আমার 8 নম্বর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি, সেদিন 5 মিনিটের মাঝে কি করে ওর সাথে দেখা করে আবার তোমাকে বাইকে উঠিয়ে পুলিশের কাছে গেছিলাম? গার্লফ্রেন্ড ম্যানেজ করা 5 মিনিটের ব্যাপার স্যাপার নয়, তাই না? কিছুটা ফ্যালফেল করে তাকিয়ে থেকে মোহের মস্তিষ্কে চাপ দিতেই মনে হলো সত্যি তো, কিভাবে এত দ্রুত সব কিছু ঘটল। স্বচ্ছ কেনই বা তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়ে এসে তাকে বাইকে তুলে নেবে? আদৌ তার কোনো গার্লফ্রেন্ড নামক কিছু ছিলই না। মুহূর্তেই চোখ বড় করে তাকায় মোহ। লোকটা কি মৃত্যুক, তাকে এতদিন বোকা বানিয়ে গেছে। স্বচ্ছ মোহের রিয়াকশান দেখে দাঁত বের করে নিঃশব্দে হাসে। তারপরেই হাসিটা মিলিয়ে যায় তার। এখনো হাতে হাত রাখেনি মোহ আদৌ, কিন্তু মোহের মনে একটুকরো অনুভূতিও জায়গা করে নিতে পারেনি স্বচ্ছ। ভাবতেই চোখ মুখের রং পাল্টে যায় তার। গলা খাকারি দিয়ে হাত নামিয়ে রাখতেই খপ করে তার হাতটা চেপে ধরে মোহ আর কিছুটা ঝাঁকালো কণ্ঠে বলল, হাত নামিয়ে নিতে বলেছি আপনাকে, কেন হাত নামিয়ে নিচ্ছেন? আপনি তো দেখছি ভারী বজ্জাত লোক।
বিয়েটা তো আমার সিদ্ধান্তেই হয়েছে, তাহলে কেন রাজি হব না আপনাকে জড়িয়ে থাকতে? আপনি চাইলেও আর ছাড়ছি না আপনার হাত। বিয়ে নামক সম্পর্কে সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা দিতে জানে মিসেস আহিয়ান স্বচ্ছ। আমি প্রথমে এই অগোছালো উগ্র মিস্টার আহিয়ান স্বচ্ছকে গোছালো করে তুলব। মিস্টার আহিয়ান স্বচ্ছ বড্ড অগোছালো। এই অগোছালো মানুষটাকে গুছিয়ে নিতে হবে তো।